জিসান বাইক থেকে নেমে রাতুলের হাত থেকে ফোনটা কেড়ে নিল। রাতুল কিছুটা ভয়ের দৃষ্টিতে তাকালো জিসানের দিকে। জিসান রাতুলকে প্রশ্ন করে, এই ছবিটা কার, কোথায় পেয়েছিস? ও, এই ছবি? এটা তো তিশাপুর ভার্সিটির ফাংশনে আসা একজন অচেনা ডান্সার। কেন, তুমি চেনো তাকে? কই দেখেছিস তাকে? না, অন্ধকারে এসেছিল, আবার অন্ধকারেই হারিয়েছে। ভিডিওটা করেছিলাম নাচটা, সেই নাচটা হতে পারে। আচ্ছা ঠিক আছে। জিসানের কাছ থেকে রাতুল চলে গেল। জিসান শুধু সম্মোহিত হয়ে ছেলেটার কথা ভাবছে। কে এই অপরিচিত ছেলেটা? কোন রহস্যময় কেউ? কিন্তু আমাকে কেন এভাবে বাঁচালো? আমি যে টাকার জন্য গিয়েছিলাম সে জানলো কি করে? জিসান বাড়ির মধ্যে প্রবেশ করে। পিঠে প্রচণ্ড ব্যথা ওর, কিন্তু সেসব যেন নিতান্তই তুচ্ছ। নীরার বাবা আসলেন, সবাইকে জোরে জোরে ডাকতে থাকে। নীরার বাবার আওয়াজ শুনে সবাই তাড়াতাড়ি বাড়ির মধ্যে এক জায়গাতে এসে জড়ো হয়। নীরার বাবা বলে, আমরা আগামীকাল গ্রামে যাব। কালকে কেন? তোর আব্বু আসবে গ্রামে, বিয়ে 2 দিন আগে 3 দিনে আসবে। তোর আব্বু, আমি, ছোট আর তিশার আব্বু মিলে একটা সিদ্ধান্ত নিয়েছি, গ্রামে গেলেই তা প্রকাশ করব। এই জন্যই তাড়াতাড়ি যেতে হবে, বিয়ের কাজ সম্পূর্ণ করতে হবে। ওকে, সবাই যেহেতু যাচ্ছে আমি আর বাদ থাকবো কেন? তোকে এমনিতেও কেউ যেতে বলেনি। তোকেও তো যেতে বলিনি। বিনা দাওয়াতে কিছু সেন্সিস মানুষ থাকে, তুই সেরকম। রানা, সামনে থেকে যা, তোর সাথে কথা বলার কোনো ইচ্ছে নেই আমার। তুই কোনো ইম্পর্টেন্ট কেউ না যে তোর সাথে আমার কথা বলতে হবে। তোকে দেখলে তো আমার বিরক্ত লাগে। তুই আগে নিজের দিকে তাকা, বেয়াদব। বেয়াদব কাকে বলছিস? তুই তো নিজেই হারামি। তোর সাথে যে কথা বলবে সারাদিন তার খারাপ যাবে। জিসান রেগে যায়, রানার কাছে এগিয়ে আসে। রানার শার্টের কলার ধরে বসা থেকে টেনে তোলে। ডান হাত দিয়ে হাত ঘুষি আকৃতি করে রানার দিকে হাত নিয়ে যেতে থাকে। রানা ধাক্কা দিয়ে জিসানকে সরিয়ে দেয়। শোন, আমি যেমনই হই, তোর ছোট বা হাবা গোবা ভুলেও আমার কখনো শার্টের কলার ধরবি না, নাহলে তোকে আমি মেরে ফেলবো। তোকে তো আজকে আমি এখানেই মেরে ফেলবো। কি হচ্ছে? বাচ্চারা আছে, বড়রা আছে, তোরা কি মানুষ হবি না? অমানুষটাকে আগে মানুষের আচরণ শিখাও। আমি অমানুষ? তুই একটা পশু, তাও কুকুরের মতো পশু। রানা, খুদার কসম, তোকে আমি মেরে ফেলবো। সবাই চুপ, আর একটা কেউ কথা বলবে না রানার সাথে। তুই জিসান সবসময় বাজে ব্যবহার করিস। আমার রানার কিছু হলে নিজের বাড়ি ছেড়ে চলে যাব। বরাম্মু, ও শুধু তোমার আদর পেয়ে এমন করে। চুপ কর, সামনে থেকে যা। আবির, আয় আমার সাথে। নীরার মা রানাকে নিয়ে চলে যায়। জিসান রাগে হনহন করে উপরের ঘরে চলে যায়। তিশা, নীরা, রাতুল, অদসী, ফারাদ দাঁড়িয়ে আছে এক পাশে। তিশা নীরাকে বলে, ওরা ভাই নাকি শত্রু রে? ওরা সব কিছু, তুই কাকে চাস? দুজনকেই চাই। খেলা তো করবো আমি, তবে সবার চোখের মনি জিসানকে আগে চাই। যদিও জিসানকে ভালোবেসে চাইবো, আর ওই খ্যাত রানাকে একটু বোঝাবো ভালোবাসা কি, খ্যাত থেকে বের করে আনবো। হয়েছে, থাম। রানা, কষ্ট পেলে আমার আম্মু তোকে আস্ত রাখবে না। ধুর, চুপ কর। এই দেখ, সাইফ ফোন করেছে। সেদিন রাতে এত ব্রেন ওয়াশ করলাম, তবুও কাজ হলো না। পিছু ছাড়ছে না। ছেলেগুলো এক একটা ছ্যাঁচড়া। মেয়ে দেখলেই হয় পিছু নেবে, না হয় পিছনে পড়ে থাকবে কুকুরের মতো। অসহ্য। সব ছেলে এরকম হয় না, বুঝেছিস? সময় হলে দেখবি তুই জিসান ভাইয়ার ভালোবাসা পাওয়ার জন্য কাঁদছিস। জিসানের জন্য কাঁদবো আমি? হাস্যকর। তোর ভাই আমাকে পছন্দ করে, তবে আমিও ভালোবাসবো তাকে, কিন্তু তার জন্য কান্নাটা আসবে না। ছেলেরা মেয়েদেরকে পুতুল মনে করে, কুকুর তো তারও খাবারের জন্য পিছনে ঘোরে। কিন্তু এই ছেলেরা মানুষরূপী কুকুর, মেয়েদের মাংস খেতে পছন্দ করে। শালা এক একটা। ছেলেদের ইগোতে হাট করার কথা বলিস না ভাই। জিসানের জন্য না কাঁদলেও দেখবি এমন একজনের ভালোবাসা পাওয়ার জন্য তুই হাহাকার করে কাঁদবি, পাগলামি করবি। আজ তোর জন্য ছেলেরা হাত কেটে হসপিটালে যাচ্ছে, কিন্তু তুই সেটা মজা করে গর্ব করে বলিস, দেখ দেখ
অমুক ছেলে কষ্ট পাচ্ছে, পিছন ঘুরছে, কান্না করছে আমার জন্য, কিন্তু একদিন ঠিকই তুই কারোর জন্য পাগলামি করবি, না খেয়ে থাকবি। ভাই থাম, হাসাবি না প্লিজ, চুপ থাক। এইগুলো শুনলে অনেক হাসি লাগে। আরে তৃষা, কোনো ছেলের জন্য কাঁদবে না। ছেলে অ্যান্ড ছেলের ভালোবাসা মাই ফুড। থাক, তুই তোর ইচ্ছা নিয়ে, আমি গেলাম। আরে শোন। নীরা আর দাঁড়ায় না, সে ওখান থেকে চলে যায়। তিশা বিরক্তি নিয়ে নীরাকে মনে মনে বকা দিতে থাকে। ওদিকে সাইফ আবারও কল দেয়। তিশা রিসিভ করে, কিন্তু ফোনটা অতসীকে দিয়ে দেয়। অতসী জানে এখন কিভাবে কথা বলতে হবে, কারণ অতসী বহুবার তিশার হয়ে এমন ফোন কল সামলেছে। অতসী রিসিভ করতেই ওপাশ থেকে সাইফ করুণ গলায় বলে, তিশা, গত রাত থেকে অবধি কতগুলো সিগারেট খেলাম, এখন হসপিটাল থেকে বের হচ্ছি, কষ্টে নিজেকে সামলাতে পারিনি, হাত কেটে ডাক্তারের থেকে ব্যান্ডেজ নিয়ে বের হলাম, একটু তো কথা বলো প্লিজ। সরি ভাইয়া, আপু নেই, আমি অতসী। আপুকে তো হাসপাতালে নিয়ে গেল কিছু সময় আগে। মানে কি বলছো? কি হয়েছে ওর? তার আগে আপনি বলুন কি হয়েছে আপনার, না হলে আপু যদি জানতে পারে আপনি অসুস্থ তাহলে আরও পাগলামি করবে সে। সাইফ যেন উন্মাদের মতো হয়ে যায়, সব কিছুতে যেন পাগল পাগল মনে হয় ওর কাছে। এমনিতেই সাইফ কালকে থেকে কিছুই খায়নি, সামান্য পানি খেয়ে আছে। মানুষ বড়ই অদ্ভুত ধরনের হয়, নিজের ক্ষতি হবে জেনেও অন্যের প্রতি ভালোবাসা নিজের থেকেও বেশি হয়ে যায়। নিজেকে তখন তুচ্ছ মনে করে, অথচ সব ভালোবাসা পূর্ণতা পায় না। কিন্তু যার জন্য পাগলামি করা হয় সেই একটা সময় হারিয়ে যায়, ধরে রাখার চেষ্টাটাও যেন বৃথা। সাইফ সবটা অতসীকে জানায়। সে যে না খেয়ে কষ্টে পাগলামি করেছে তার সত্যগত কঠোর প্রমাণ পেশ করে অতসীকে করুণ সুরে। অতসীর পাশে তিশা বসে আছে, ফোনের স্পিকার অন করা। অতসী মুস্কি হাসে। সাইফের পাগলামোর বর্ণনা শুনে অতসী বলে, আপু সেদিন রাতের পর বাসায় এসে রুমে যায়, দরজায় খোলে না। পরে দরজা ভেঙে দেখি আপু ঘুমের ওষুধ নিতে যাচ্ছে। অনেক পাগলামি করেছে, শেষে ব্লেড দিয়ে ও হাত কাটতেও গিয়েছিল। রুমের সব জায়গাতে সাইপ লিখে রেখেছে। সাইপ করতে করতে না খেয়ে থাকার ফলে ও জ্ঞান হারায়। একটু আগে তাকে হাসপাতালে নিয়ে গেছে। কি বলছো এসব? সে তো আমাকে বলেছিল আমাকে ভালোবাসে না, কিন্তু ও এতটা ভালোবাসে আমাকে, তাহলে আমাকে কষ্ট দিয়ে নিজে কেন কষ্ট পাচ্ছে? কোন হসপিটালে গিয়েছে? জানি না, আব্বু আঙ্কেলেরা কোথায় নিয়ে গেছে। রাখছি ভাইয়া, আপুর ফোন আমার কাছে। আচ্ছা রাখছি, আমাকে জানিও সব। অতসী ফোন কেটে দেয়। তিশা ফোন হাতে নিয়ে সাইফের নাম্বারটি ব্লক করে দেয়। তিশা এখন বাইরে যাবে। আজকে ওর সুমন নামের ছেলেটার সাথে রেস্টুরেন্টে দেখা করার কথা। অনেক জোরাজোরি করার পর তিশা রাজি হয়েছে। সে নীরার খিমার স্টাইলে বরখাটা নিয়ে রেখেছে, যেন দেখা করতে গেলে সে কারো চোখে না পড়ে। জিসান বসে আছে ব্যালকনিতে, ভালো লাগছে না তার কিছু। ওদিকে ওর বাবা না বলে আসছে দেশে। তিশার বাবা না জানিয়ে কিছু একটা করতে যাচ্ছে। রানা ওর সাথে এমন করছে, ওই অচেনা ছেলেটা তাকে বাঁচালো। আবার সে অনেক দিন পর কোনো মেয়ের প্রতি আকর্ষণ অনুভব করছে, আর সে হলো তিশা। সব মিলিয়ে জিসান এখন অনেকটাই চিন্তিত। তবে তিশাকে কেন জানে না সেও ভালো লাগাতে পরিণত করেছে। তিশার আকর্ষণীয় মুখটা যেন জিসানকে তিশার কথা ভাবতে বাধ্য করেছে। তিশাকে তার চাই, তবে এক প্রকার জেদের বসে তিশাকে সে চাইছে। রানা তিশাকে পছন্দ করে, এটা জিসান জানে, আর তিশাকে রানার হতে দেবে না জিসান। ভালোবাসুক আর না বাসুক, তিশাকে রানার থেকে সে নিয়েই নেবে। তিশা এসে জিসানের পাশে দাঁড়ায়। জিসান প্রথমে খেয়াল না করলেও পরে বসতে পারে। তিশা এসে দাঁড়িয়েছে। প্রসঙ্গ যখন চাহিদার, তখন জিসান আর থেমে থাকবে কেন? জিসান তিশার দিকে তাকায়। তিশা বলে, কি করছেন এখানে? তেমন কিছুই না, এমনিতেই ভাবছি। ভাবছেন? আমারও ভাবতে ভালো লাগে। একটা রাজকুমার আসবে আমাকে নিতে, তার অপেক্ষা করছি সব সময়। তুমি সুন্দরী, তোমার কিসের অপেক্ষা? রাজকুমারের তো অভাব নেই। আমি যে ডাইনির খাঁচাতে বন্দি, সব রাজকুমার কি আর আমার খাঁচার কাছে অবধি পৌঁছতে পারে? ডাইনি যে তার মায়া জাদুতে বন্দি করে রেখেছে আমায়।
তাই নাকি? বেশ ইনফ্লুয়েন্সিভ। কথা বলো তো তুমি। কি জানি কবে যে আমার রাজকুমারটা আসবে। জানেন, খুব আফসোস হয় রাজকুমারটা যদি আমাকে চিনতে না পারে। চিনবো না কেন? ওই যে আমি মায়া জাদুতে আটকে আছি, ধোঁয়াশা সৃষ্টি করা আমার চারপাশে কত ভয়ঙ্কর ছেলে রাক্ষস দাঁড়িয়েছে। রাজকুমার তো জানে না এইগুলো মায়া জাদু। সে হয়তো ভাববে রাজকুমারী তো সবার মাঝে কত সুখে আছে, তাহলে সে থাকুক। আমাকে না চিনেই রাজকুমার যদি চলে যায়। বাব্বাহ, কি সুন্দর করে গুছিয়ে কথা বলো তুমি। ইমপ্রেস হয়ে গেলাম। যদি কখনো সুযোগ হয় তবে রাজকুমার হয়ে যাব। তোমাকে মায়ার জাদু, ডাইনি থেকে, ওই রাক্ষসদের থেকে বাঁচিয়ে আনবো। কে জানি, হয়তো ভুল বুঝবেন আমাকে। যাই হোক, পরে কথা হবে। তিশা জিসানের পাশ থেকে চলে যায়। তিশার মাইন্ড গেমে জিসান এখন পড়ে গেছে। তিশার মতো প্রখর বুদ্ধিমতী একটা মেয়ে জিসানের এমন ধারা পড়ার ব্যাপারটা বুঝতে পেরে সেখান থেকে চলে যায়। তিশা জানে জিসান এখন তাকে নিয়ে ভাবতে ব্যস্ত হয়ে পড়বে। আর কথাই তো আছে, যে যাকে নিয়ে ভাবনায় ব্যস্ত হয়ে যায় সে খুব তাড়াতাড়ি তার প্রেমে পড়ে যাবে। এটাই তো প্রকৃতির নিয়ম। মানে হলো একটা ছেলের উচিত সরাসরি তাকে প্রপোজ না করে ইনডিরেক্টলি মেয়েটাকে প্রপোজ করতে হবে, বা ছেলের ভালোবাসাটা মেয়েটাকে বোঝাতে হবে। মেয়েটা এরপর ছেলেটাকে নিয়ে ভাবতে বসবে, আস্তে আস্তে প্রেমে পড়তে বাধ্য হবে। এটা শুধু মেয়েদের ক্ষেত্রে না, ছেলেরাও যাকে ভালোবাসবে তার আগে মেয়েটার কিছু দিক আছে যেগুলো প্রকাশ করলে ছেলেরা আরও বেশি ভালোবাসবে কোনো মেয়েকে। কিছু ছেলে আছে মেয়েদের দুষ্টুমি ভরা আচরণগুলো পছন্দ করে। কিছু ছেলে আছে মেয়েটা যেন তাকে সবসময় বিরক্ত করুক, মিশুক, চটপটে এমন মেয়েদের পছন্দ করে ছেলেরা। সত্য, এখন জিসান তিশাকে নিয়ে ভাবতে ব্যস্ত হয়ে যায়। তিশার কথাগুলো সে ভাবতে থাকে। তিশা রানার কাছে আসে। রানা পায়চারি করছে বাড়ির ছাদে। অনেক কিছুই সে ভাবছে, তবে তার ভাবনাগুলো সবার থেকে আলাদা। তার ভাবনাতে এখন তিশা ও তার কাজের বিষয়াদি আছে। হঠাৎ তিশা এসে দাঁড়ায় রানার সামনে। রানা তিশাকে প্রশ্ন করে, কিছু বলবে? কি বলবো বুঝতে পারছি না। জানো রানা, মাঝে মাঝে খুব ইচ্ছে করে কেউ এসে বলুক তোমাকে আকাশের মতো নয়, এক ফোঁটা জলের মতো করেই ভালোবাসি। বিশাল আকাশের বুকে তারা, চাঁদ সব কিছু তো আছে, কিন্তু আমার এক ফোঁটা জলের ন্যায় ভালোবাসাতে শুধু তুমি থাকবে। কিন্তু না, এমন করে কেউ আমাকে চায় না। সবাই বিশাল কিছু খোঁজে, বিশাল কিছু উদ্ধৃতি দেয়। যে যাকে ভালোবাসে তাকে তো বিশালতা দেবেই, এতে আকাশের বা কি দোষ? আকাশকে তারা, চাঁদ সব কিছুই ভালোবাসে, তাই আকাশের উপর অধিকার ফলাতে চাই। তোমাকে যে ভালোবাসবে সে তো বেশি ভালোবাসেই দেবে, তাই না? তা ঠিক, কিন্তু আমি অপেক্ষা করি কোনো এক ডাক পিয়নের, যে কিনা আমার নামে ধারি লেখা চিঠি কষ্ট করে আমার কাছে বয়ে আনবে। এক সময় আমার হাত ধরে সে আমাকে নিয়ে যাবে সমুদ্রে, পাহাড়ের দেশে। কিন্তু আমার ডাক পিয়ন আর আসে না, আমার নামে ভালোবাসার চিঠি সে লেখে না। আফসোস হয় আমি এতটাই দুর্ভাগা যে কেন আমার নামে অচেনা ভালোবাসার চিঠি আসে না। রানা, আমি দেখতে কি খুব বাজে? মোটেও না, তুমি আমার দেখা শীতের ভোরে কুয়াশা পড়া নয়নতারা ফুলের মতো। কুয়াশা যখন নয়নতারা ফুলে লেপ্টে থাকে তখন যতটা সুন্দর দেখতে লাগে, তুমি ঠিক এমন একজন। অপেক্ষা করছি বুঝছো, কোনো এক অবেলায় আমার সেই কল্পনার ডাকপিয়ন আমার কাছে আসুক, আমাকে মুখে নয় ভালোবাসার চিঠি দিয়ে বলুক, তৃষা আমার ভাঙা সাইকেলের পিছন সিটে বসে চলো ভালোবাসার চিঠি বিলি করি। কবে আসবে সে জানি না, কিন্তু আমি তার পানে চেয়ে আছি। হয়তো সে আসবে না, আমাকে নেবেও না। কেন? আমি যে ধোঁয়াশার মতো, আমি যে বদ্ধ কুঠিরে আটকে পড়েছি, যার পাহারাদার মায়া জাদুর রাক্ষসেরা। সে কখনো আসবে না, পারবে না আমাকে নিয়ে যেতে। যাই হোক, পরে কথা হবে।
তিশা কথাটা বলে সেখান থেকে চলে যায়। বিকেল ঘনিয়ে এসেছে। সুমনের সাথে আজ ওর দেখা করার কথা ছিল। তিশা ছাদ থেকে নেমে যায়। রানা শুধু তিশার চলে যাওয়া দেখতে থাকে, কারণ তিশা এখন ওর ভাবনাতে পুরোপুরিভাবে ভর করেছে। মনে মনে এখন রানা নিজেকে ডাকপিয়নও সাজিয়ে ফেলেছে। রানা জানে না তিশার কথার ছলে সে খুব বাজেভাবে ফেঁসে গিয়েছে। তিশা মুচকি হাসতে থাকে। দু ভাইকে নিয়ে সে এখন অনেক বড় রকমের ভালোবাসার মাইন্ড গেম শুরু করেছে, যেখানে এক পক্ষ কষ্ট পেতে যাচ্ছে, আরেক পক্ষ পেতে যাচ্ছে সুখানুভূতি। কিন্তু তিশা জানে না আগামীতে কি হবে। তিশার মনে এখন একটাই নেশা, ছেলেদেরকে কষ্ট দিতে হবে। সব ছেলে তিশার কাছে একই রকম। বিকেল হয়েছে। তিশা বের হয় বাড়ি থেকে জিসান আর রানা দেখবে বলে। সে বাড়ি থেকে বেরিয়ে অনেকটা দূরে এসেছে। সুমন আগে থেকেই তিশার জন্য দাঁড়িয়েছিল। তিশা বরকা পড়েছে, হাত পা সব কালো মোজাতে ঢাকা, শুধু চোখ দুটো দেখা যাচ্ছে। তিশা সুমনের বাইকে ওঠে। সুমন বাইক স্টার্ট দিল। কোনো দিক না তাকিয়ে সুমন পরিচিত কোনো রেস্টুরেন্টের দিকে যায়। তিশা সুমনের সাথে বাইকে করে রেস্টুরেন্টের সামনে আসলো। সুমনের বাইকের সামনে তিশা বরকা পরে দাঁড়িয়ে আছে, আশেপাশে তাকাচ্ছে। সুমন তিশার দিকে তাকালো। সুমন কিছুটা অবাক হয়, কারণ তিশার পেছনে সে ঘুরেছে, কিন্তু কখনো এমন বোরকাতে বের হয়নি বা তিশাকে দেখেনি। সুমন প্রশ্ন করে, তুমি হঠাৎ এমন বোরকা পরে বের হলে যে? আসলে একটা জিনিস ভেবে দেখলাম, আমি তো শুধু তোমার, তাই আমাকে তুমিই দেখবে। অন্য কেউ কেন আমাকে দেখবে? তাই এভাবে এসেছি। আমাদের ভালোবাসাটা যেন এমন থাকে, শুধু আমি তোমাকে চাই। আমার সব কিছু শুধু তোমার, অন্য কেউ আমাকে দেখবে না। সুমনের চোখে যেন জল এসে পড়ে। খুশিতে সে কি বলবে খুঁজে পাচ্ছে না। এমন করে সুমন কাউকে পাবে কখনো আশা করেনি। সুমনকে কেউ এভাবে ভালোবাসবে সেটাও সুমন কল্পনাতে কখনো কল্পনা করেনি। সুমন স্তব্ধ হয়ে শুধু তিশাকে দেখে। তিশা মনে মনে বলে, চান্দু তুমি আর কি জানবে আমি কেন এখানে এভাবে এসেছি। কারণ এই রেস্টুরেন্টকে বলা হয় শহরের মধ্যে কাপল রেস্টুরেন্ট। এখানে আমি বহুবার এসেছি, তাই যে কেউ চিনতে পারবে। তখন তোমার সাথে ভালোবাসার নাটক করাটা আমার পণ্ড হয়ে বাস যাবে। তিশাকে সুমন বলে, এতটা ভালোবাসো আমাকে? সত্যি আমি কত বড় ভাগ্যবান, তোমাকে না পেলে তা বুঝতে পারতাম না। তিশা আজীবন এভাবে ভালোবাসবে আমাকে। সন্দেহ হয় ভালোবাসাতে? তাহলে তুমি ডাকলে আর আমি আসতাম এখানে আজও। রাগ করো না জান পাখিটা, চলো ভিতরে যাই। আমি কিন্তু তোমাকে খাইয়ে দিব। ওরে আমার পাগলিটা, চলো তুমি যা খুশি করিও, আমি শুধু তোমাকে এক পলক দেখব। তিশা ভেতরে চলে যায়। সুমন বড়লোক ছেলে, বাইক আছে, টাকা আছে, আর তিশা অনেক বেশি সুন্দর হওয়াতে সে বড়লোক ছেলেদেরকে বিয়ে মানায়। এটা ওর এক প্রকার নেশা। খ্যাত গবের ছেলে তিশার একদমই পছন্দ না, কিন্তু রানার সাথে সে এক প্রকার ভালোবাসার মাইন্ড গেম খেলতে যাচ্ছে। তিশাকে নিয়ে সুমন একটি টেবিলে বসলো। অনেক কাপড় বসে আছে সামনে পেছনে। তিশা সুমনকে বলে, তোমার হাতটা দিবা, একটু ধরি। তোমাকে নিয়ে খুব বেশি ভাবতে ভালো লাগে জানো তো। যখন বিকেলের নরম সূর্য ডুবতে বসে তোমার কথা ভাবি আমি। ইচ্ছে করে সূর্যের মতো তোমার বুকে ডুবে থাকি। রোজ সকালে তোমার কথা ভেবে আমার সকাল শুরু হয়। বিকেলের পর কি তুমি চা করে খাওয়াবে? আমি কিন্তু রান্না পারি না, আমাকে দিয়ে কিচ্ছুই হবে না। তোর পাগলি, তোমার কিছুই করা লাগবে না, তুমি শুধু আমার হয়ে থেকো। আছি, তোমাকে আমার লাগবে, বুঝলা? জানো তো তুমি না খেলে আমি খাই না। এতটা ভালোবাসো কেন তুমি? জানি না, তবে মনে হয় যেন কম বাসি। সুমন আরও অবাক হয় তিশার এত মিষ্টি কথা শুনে। সুমন যেন আকাশে উড়তে থাকে, কিন্তু সুমন তো জানে না তার কপালে 2-3 মাস পর অনেক দুঃখ আছে। আর তিশা এরকমই, কারোর সাথে রিলেশনের শুরুর সময় বেশ মিষ্টি কথা বলে ভালোবাসাটা বোঝাবে, আর ছেলেগুলো ওর প্রতি গলে যাবে। তিশা সব ছেলেদেরকে নিয়ে গেম খেলতে ভালোবাসে। এমন ভাব নেবে যেন ছেলেদের সাথে ও কখনো কথা বলেনি, কিন্তু ছেলেগুলো তো আর জানে না তিশা একটা বুদ্ধিমতী ভালোবাসার খেলোয়াড়। সুমনকে সব দামি খাবার অর্ডার করতে বলল তিশা। আজ আয়নের জন্মদিন। ওর স্টুডেন্টরা চেয়েছিল কেক এনে তাকে জানাবে, উদযাপন করার জন্য সব রেডি করে, কিন্তু আয়ান চেয়েছিল পিচ্ছিদের তার জন্মদিন উপলক্ষে খাওয়াবে। সবাই যখন আয়ানকে কেকের কথা বলে তখন আয়ান বলে,
কেক পরে কাটবো, চলো তোমাদেরকে রেস্টুরেন্টে নিয়ে যাই। আপনি যদি চান তাহলে তো যেতে পারি। আমার পরিচিত আবার আসবেন নামের একটা রেস্টুরেন্টে আছে, চলো সবাই সেখানে। আয়ান সবাইকে নিয়ে সেদিকে আসতে থাকে। বাচ্চারা অনেক খুশি, আয়ানও অনেক খুশি, কারণ তিশাকে নিয়ে এই রেস্টুরেন্টে একবার এসেছিল। তিশা ওর হাত ধরে রাখতো, হাত ধরে বলতো, আয়ান আমি কিন্তু রান্না জানি না, আমাকে কি পিটাবা নাকি বিয়ের পর? আয়ান হাসতে হাসতে তিশাকে খাইয়ে দিতে দিতে বলতো, না গো, দরকার হলে আমি সব করব, তবুও তোমাকে কষ্ট পেতে দেব না। আয়ান আসার পথে কথাগুলো ভাবছিল। অর্ডারকৃত খাবার চলে এসেছে টেবিলে, টেবিল ভর্তি খাবার। সুমন খাবারের দিকে তাকায়, আরেকবার তিশার দিকে তাকায়। এত কিছু খাবে কে? এটা ভেবে সুমন যেন চমকে যেতে থাকে। কিন্তু তিশার কাজই তো এমন, ছ্যাঁকা দেয়া রিলেশন করা রেস্টুরেন্টে খাওয়া। এমনিতে রাতের দিকে সব ছেলেরা তিশাকে ফোন দেয়, ফোন ওয়েটিং পায় তার। গত কয়েকদিন সবাই একসাথে ফোন দিয়েছিল, তিশার ফোন ওয়েটিং ছিল। প্রথম ছেলের সাথে কথা বলার সময় আরেকজন ফোন দেয়, তিশা রিসিভ করে। ছেলেটা 8 থেকে 10 বার ফোন করেছে। তিশা রিসিভ করতেই সে বলে, তোমার ফোন ওয়েটিং কেন ছিল? আর বলো না, কাজিন ফোন করেছিল, মেয়ে কাজিন, যেতে বললো বেড়াতে। বাড়ির সবার সাথে কথা বললাম। এই তুমি সন্দেহ করো আমাকে বুঝি? পুরনো হয়ে গেছি তো, সন্দেহ তো করবাই। পুরনো মানে? রিলেশনই তো 1 মাস শুরু হয়েছে, আর সন্দেহ করিনি, এমনি জিজ্ঞাসা করেছি। চুপ, রাখছি। আমার বান্ধবী ফোন দিয়েছে, দরকার ছিল, ওর সাথে একটু কথা বলে তোমাকে ফোন দিচ্ছি। তিশা ফোন কেটে দেয়। আরেকটা ছেলে ফোন দেয় তাকে। এভাবে সবাইকে বলে কাজিন, নয়তো বান্ধবী ফোন করেছিল, সে কারণে ওয়েটিং থাকতো ওর ফোন। কি বুদ্ধি তিশার মাথায়, সবার সাথে এমন করতো। সুমন খেতে থাকে হালকা, তবে তিশা এখনও শুরু করেনি। সে ভাবছে অনেক কিছু, ভাবনাতে সে মুখ খুলবে কিনা। যদি হঠাৎ ওর কোনো বয়ফ্রেন্ড চলে আসে তখন সে কি করবে? সাইফ সারাদিন কিছুই খায়নি। তিশার ফোনে দুপুর থেকে 400 বারের বেশি ফোন করেছে, কিন্তু তিশার রিসিভ করেনি। আয়ানও অনেকবার ফোন করেছে, কিন্তু আয়ানের ফোন সে রিসিভ করেনি। সে এখন সুমনের সাথে ব্যস্ত। সাইফ দুপুরের পরে বন্ধুদের সাথে বসেছিল, তখন বন্ধুরা তাকে জিজ্ঞাসা করে, মামা তোমার তো খুশি হওয়ার কথা, তিশা তোমার জন্য পাগলামি করছে, এতটা ভালোবাসে মেয়েটা। আহা কি ভালোবাসা মামা। মেয়েটা আমাকে অনেক ভালোবাসে। মামা তাহলে তো খুশিতেই ট্রিট দিবা, এভাবে তো বললে হবে না। ও কি খাবি বল? তিশার কথা বলেছিস, তিশার জন্য সব কিছু করতে পারবো। তাহলে চলো রেস্টুরেন্ট, আজকে তুমি খাওয়াবা। ওকে, বিকালে আমরা পরিচিত রেস্টুরেন্টে নিয়ে যাব। তিশাকে ওখানে নিয়ে গিয়েছিলাম 2 বার। চল তাহলে বিকেলে। সাইফ কথাটা বলেছিল দুপুরে। বিকেলে ওরা সবাই রেডি হয়। সাইফ ওদের সবাইকে আবার আসবেন রেস্টুরেন্টে নিয়ে যেতে থাকে। সাইফ তিশার কথা ভাবতে থাকে, কতটা ভালোবাসে তিশা তাকে, সেটাও কল্পনাতে অনুভব করে। সাইফ চারপাশে এখন শুধু তিশাকে কল্পনা করে। মনে মনে সে বলছে, তিশা মেয়েটা আমাকে এতটা ভালোবাসে, যতটা রাগ দেখা ইগনোর করুক আমাকে, আমি সব মেনে নেব, তিশাকে আপন করে নেব। তিশাকে আমার চাই। এই রেস্টুরেন্টে 2-1 বার এসেছিল তিশাকে নিয়ে। ইস, তিশা এখন হসপিটালে আছে, কেমন আছে কে জানে। সাইফ বাইকে বসে কথাগুলো ভাবছে। আর কিছু মিনিট পরেই সে রেস্টুরেন্টে এসে পৌঁছাবে। তিশা এখানে অনেকবার এসেছে, তবে তিশার সাথে প্রতিবার কোনো না কোনো নতুন ছেলে থাকবেই। ছেলেরা তিশাকে হাতে গোনা কয়েকবার আনলেও তিশা এক একজনের সাথে আসার ফলে জায়গাটা অনেক পরিচিত ওর। তবে তিশা যতবারই এখানে এসেছে ততবারই বোরকা পরে এসেছে। ওর বিএফরা অবাক হতো, কারণ অন্য সময় তিশা বোরকা পরবে না, কিন্তু রেস্টুরেন্টে আসলে সে বোরকা পরে আসতো। ব্যাপারটা নিয়ে তিশাকে প্রশ্ন করলেও সে কথার ছলে সবাইকে ফেলে দিয়েছে। সুমনের সামনের চেয়ারে তিশা বসে আছে। সুমন এক হাত ধরে আছে তিশার, মুখ থেকে মাত্র কাপড়টা খুলেছে তিশা। সুমন হাত ধরে বলে, তোমাকে অনেক বেশি সুন্দর লাগছে, আমি তোমার পাশে আছি। কেন ওখানে থাকো? তোমাকে একবার খাইয়ে দিতে ইচ্ছে করছে, আসি না প্লিজ, একবারই তো। আসো, পাগলামি করো কেন? আমি মনে হয় চলে যাচ্ছি, পাগল একটা। তোমার জন্য পাগল। সুমন তিশার পাশে যেয়ে বসলো। তিশা ভেতরের দিকে মুখ করে থাকা সাইডে বসেছে। দরজা দিয়ে কেউ আসলে তিশা টের পাবে না।
এর আগে যতবার এসেছে ততবার এসে দরজার দিকে মুখ করে বসতো, যেন ওর পরিচিত কেউ মানে বিএফরা আসলে সে যেন দেখে মুখ ঢাকতে পারে। কিন্তু এরকম কখনো হয়নি। হঠাৎ তিশা যতবারই সতর্কতার সাথে দরজার দিকে মুখ করে বসেছে কেউ আসেনি, কিন্তু আজ যখন ভেতরের দিকে মুখ করে বসেছিল তখন মনে মনে ভেবেছিল সামনের দিকে ফিরে বসবে কিনা। পরক্ষণে সে মনে মনে বলে, এতদিন যখন কেউ আসেনি আজ কেউ আসবে না, শুধু শুধু সব সময় ভয় পাই আমি। তিশা এটা ভেবেই বসেছিল, তাই কে আসছে তিশা দেখতে পাচ্ছে না। সুমন ওর পাশে বসে ডান হাত ধরল। সুমন বলে, তোমার হাত দিয়ে খেতে হবে না, তুমি আমার হাত ধরে শুধু আমার দিকে তাকিয়ে থেকো, আমি খাইয়ে দিচ্ছি। ওকে, তাড়াতাড়ি বাসায় যেতে হবে, আবু চিন্তা করবে, পড়াশুনো আছে। চিন্তা করো না, বাসার সামনে রেখে আসবো। না, হা করো তুমি। সুমন তিশাকে খাইয়ে দিতে থাকে। তিশা একটু চিন্তা নিয়ে খাবার খায়। ওর দিকে রেস্টুরেন্টের সামনে কিছুটা ভিড়। রেস্টুরেন্টটা অনেক ফেমাস, তাই ভিড় লেগেই থাকে। সাইড বাইক নিয়ে ভিড়ের ফাঁক দিয়ে আসতে থাকে। একটা গাড়ির পেছনে ভুল করে লাগিয়ে দেয় বাইকের সামনের চাকা, একটু জোরেই লাগে। গাড়ি থেকে আয়ান বের হয়ে আসে, দেখে একটা বাইকে দুজন ছেলে বসা। ওর গাড়িতে এসে মেরে দিয়েছে। আয়ান এগিয়ে আসে সাইফের কাছে। কি ভাই, সমস্যাটা কি? এসে মেরে দিলেন কেন? সরি ভাই, আসলে একটু অসাবধানতার জন্য এমন হয়েছে। দেখছেন না সামনে পেছনে কত ভিড়, তারপরে অসাবধান কেন হন? হ্যাঁ, ফাইজলামি করেন? কি ভাই, এত রেগে কেন কথা বললেন? ভিড়ের মধ্যে এমন একটু হতেই পারে। গাড়ির দাম জানেন? আপনার বাইকে মেরে দিলে তো চুপ থাকতেন না, তাই না? হ্যাঁ, এমন গাড়ি আমার আছে, চুপচাপ জায়গাতে যেয়ে বস। আমাকে তুই করে বলছিস শালা? তোকে। স্যার, ভিড় কমে গেছে, আসুন প্লিজ। গাড়ির মধ্যে থেকে বাচ্চারা চিৎকার করে কথাটা বলল আয়ানকে। আয়ান সাইফের সাথে আর কথা বলার সুযোগ পায় না। সে সাইফের সামনে দিকে চলে আসে। রেস্টুরেন্টের ভিতরে টেবিলগুলো 3 সারির, ডান সারি, বাম সারি আর আছে মাঝখানের সারি। তিশা আর সুমন বসেছে মাঝখানের সারিতে। সাইফ আর আয়ান ভিতরে প্রবেশ করল। কোথাও যেন জায়গা ফাঁকা নেই, সব টেবিলে 2জন বা 3জন করে বসা। ফাঁকা টেবিল খোঁজার জন্য ওরা ভেতরে যেতে থাকে। শেষের 2 টেবিলের 2 সারিতে ফাঁকা হয়ে গেল। আয়ান যে ডান পাশে সারিতে যে বাচ্চাদের সাথে বসে, বাম পাশের সারিতে সাইফ আর ওর বন্ধুরা এসে বসলো। ঠিক ওদের সোজা করে সেমভাবে মাঝের সারি শেষের 2 টেবিলে সুমন ও তিশা বসে আছে, কিন্তু এখনও কেউ কাউকে দেখেনি। আয়ান একবার সাইফকে দেখার জন্য এদিকেই তাকায়, আবার সাইফ মনে মনে আয়ানকে গালি দিয়েছিল, তাই আয়ানকে খোঁজার উদ্দেশ্যে বা দেখার উদ্দেশ্যে ওই দিকেই তাকায়। যখনই ওরা দুজন তাকালো তখনই দুজনের কাছে সামনের ওয়েটার এসে দাঁড়ালো। দুজনের চোখের আড়ালে তিশা আবারও যেন বেঁচে যায়, মানে ওদের চোখে তখনও তিশা পড়েনি। দুজন ওয়েটার এমন সময় এন্ট্রি নিল, না হলে অনেক কিছুই ঘটত। ওয়েটার খাবারের অর্ডার নিয়ে চলে যায়। সাইফ ফোন বের করে, সামনে লক স্ক্রিনে তিশার ছবি সেভ করা। আয়নের থেকেও অর্ডার নিয়ে ওয়েটার চলে যায়, সেও ফোন বের করলো। হোম স্ক্রিনে তিশার ছবি সেভ করা। দুজন তিশার ছবির দিকে তাকিয়ে থাকে কিছু সময়। সাইফ ওর বন্ধুদেরকে বলে, তোরা থাক, আমি একটু ওয়াশরুম থেকে আসছি। ওদিকে আয়ান ও বাচ্চাদের বলে, তোমরা থাকো, আমি আসছি। বসা থেকে দুজন উঠে দাঁড়ায়। ঠিক তখনই আয়ান ও সাইফ দুজনের দিকে তাকালো, আর দুজনের মাঝখানে যে বসে আছে তার দিকেও ওদের চোখ চলে যায়। কিন্তু মজার ব্যাপার হলো তিশা এখন অবধি আয়ান ও সাইফকে দেখেনি। আয়ান ভাবছে হয়তো সাইফ ওর দিকে তাকিয়ে আছে, কিন্তু না, সাইফ মাঝের সারিতে অন্য একটি ছেলের সাথে বসে থাকা তিশাকে দেখছে। আবার সাইফ ভাবছে আয়ান তাকে দেখছে, কিন্তু না, আয়ানও তিশাকে দেখছে। সাইফ ওয়াশরুমের দিকে যায় না, সে দাঁড়িয়ে ফোন হাতে নিয়ে তিশার নাম্বারে কল দিল। ফোন বাজতে থাকে। তিশা ব্যাগ থেকে ফোন বের করলো। নাম্বারটা সেভ করা নেই, তবে নাম্বারটা চেনেও, সাইফের নাম্বার। ফোন কেটে দেয়। আবার আয়ান তিশাকে ফোন দিল। তিশা সাইফের ফোন কেটে দিয়ে ফোনটা ব্যাগে রাখতেই যাচ্ছিল, কিন্তু আবার আয়ানের কল দেখে মনে মনে ভাবলো, ধুর, এরা আজকে এই সময়ে একসাথে কেন কল দিয়েছে, সবগুলোকে আজকে বোঝাবো নিয়ে। তিশা ফোন রেখে দেয়। আয়ান একটু একটু করে এগিয়ে যেতে থাকে মাঝের সারিতে বসে থাকা তার গার্লফ্রেন্ড তিশার দিকে। সাইফও ঠিক একই রকমভাবে এগিয়ে যেতে থাকে, মনে মনে বলে, তিশা ও না, না, তিশা কেন হবে, ও তো হসপিটালে, তাহলে এখানে কেন? একটা ছেলে তাকে খাইয়ে দিচ্ছে, আমার তিশা হতেই পারে না। ওদিকে আকাশ ভাবতে থাকে, তিশা এখানে? না, না, তিশা এখানে কেন আসবে, সে তো আমাকে ছাড়া আসেই না।
অনেকবার তো বলেছে আমাকে ছাড়া সে এসব জায়গাতে কখনো আসেনি। ওর তো বাসা থেকে আব্বু বের হতে দেয়নি, তাহলে এখানে গিয়ে তিশা হতে পারে না। দুজন মনে মনে কথাগুলো ভাবতে ভাবতে এগিয়ে যায় টেবিলের দিকে। তিশা তখনও সুমনের সাথে বেশ মজা করেই খাবার খাচ্ছে। তিশাদের টেবিলে ওদের সামনে দুটো চেয়ার ফাঁকা। আয়ান এক পাশে যেয়ে বসলো, সাইফও এক পাশে যেয়ে বসে। তিশা সুমনের থেকে এক লোকমা খাবার নিতেই যাচ্ছিল, তখনই সামনে দুজন মানুষকে বসে দেখে তিশা যেন হাঁ হয়ে গেল। সুমন হাঁ করা গালে খাবার পুড়ে দিলেও তিশা আর খেতে পারে না। সে চোখ গোল গোল করে তাকিয়ে থাকে সামনে বসা দুজন মানুষের দিকে। সুমন বলে, কি ব্যাপার দান, খাচ্ছ না কেন? কি হয়েছে? আরে ওরা বসুক, বসতেই পারে, তাতে কি? লজ্জা পেতে হবে না। আমার পাগলিটা কত লজ্জা পায়। ভাই একটা প্রশ্ন করব আপনাকে। ভাই বলুন। আপনাদের দুজনের মধ্যে কে সব থেকে বেশি ভালোবাসে? সাইফ ঠিক এই প্রশ্নটাই করতে যাচ্ছিল সুমনকে, কিন্তু তার আগেই আয়ান প্রশ্নটা করে। সাইফ ঘুরে আয়ানের দিকে তাকায়, আয়ান সাইফের দিকে তাকায়, কিন্তু সুমন তখন তিশার হাত ধরে বলে, আমার থেকে সে আমাকে বেশি ভালোবাসে। আমাকে পেয়ে সে অনেক খুশি। কিন্তু আপনারা কারা? না ভাই, আসলে আমারে এমন একজন আছে, কিন্তু সে আমাকে ছেড়ে চলে যায়। কি করার ভাই বলেন? এখনকার মেয়েরা সব এরকম, একটা ছেলের সাথে রিলেশন রেখে আর একটা করে। অথচ আমার তিশা এমন না, দেখছেন বোরখা পরে আছে আমার সাথে। ভাইয়া, আমারও এমন একজন ছিল, রাতে সারাক্ষণ কথা হতো আমাদের। আপনাদের দুজনের সমস্যাটা বুঝতে পারছি আমি। সব মেয়ে এক হয় না, সবাই বেয়াদব হয় না। আচ্ছা ভাই আসি, ও অনেকটা সময় হলো এখানে আসছে, আব্বু বকা দেবে তো তাই। আরে ভাই দাঁড়ান, একটা গল্প শুনতেই হবে। আসলে আপনাদের অনেক কিউট কাপাল লাগছে, তাই আপনাদের দেখে আমার কষ্টের কথা মনে পড়েছে। ঠিক এখানে এসে এক টেবিলে বসেছিলাম তাকে নিয়ে শেষবারের মতো, আজ সে নেই আমার। কি কপাল ভাই তোমার, আমিও যে তাকে নিয়ে শেষবার এই টেবিলেই এসেছিলাম। জানেন ভাই, আমি ওরে আপনার মতো করে খাইয়ে দিয়েছি। কত স্মৃতি যে জড়িয়ে আছে ভাই। ওর পিকটা আজও আমার ফোনের সামনে সেভ করা, দেখবেন একটু? আরে আমারে তো সেবা করা। আমারও তিশার ছবি ফোনের সামনে সেভ করা। সবাই মজা করে কথা বলছে। তিশা মুখ তুলে যেন তাকাতেই পারছে না, কি করবে সে ভাবছে, কিন্তু এখন কোনো প্রকার ভাবনাতে কিছু আসে না। সব যেন তার গলিয়ে যাচ্ছে, তালগোল পাকিয়ে যাচ্ছে সব কিছু। একবার ভাবলো চিৎকার করবে কিনা, কিন্তু ওদের কাছে তিশার টেক্সট পিকচার আছে। পাবলিক তিশাকে বিশ্বাস করবে না, কিন্তু এখন কিছুই তো করার নেই। এখন কোনো মাইন্ড গেমও সাজাতে পারছে না। তিশা সুমনকে বলে, বাসায় যাব আমি। আরে দাঁড়াও, ছেলে দুটো মনে হচ্ছে আমার মতো তার ভালোবাসার মানুষের জন্য পাগল। দেখছো না কি সুন্দর করে কথা বলছে? ভাই আপনারা কিছু মনে করেন না, আপনাদের ভালোবাসার মানুষকে দেখতে পারি আমরা। অবশ্যই। সাইফ আর আয়ান ফোন বের করে টেবিলের সামনে রাখলো। সাইফ, সুমন আর আয়ান তিনজনের ফোনের দিকে তাকালো। সবার ফোনে ঠিক একই রকম ছবি সেভ করা। তিশা হাত বাড়িয়ে বৃষ্টির পানিতে ভিজছিল, মুখে মাদকতার হাসি লেগে আছে। ওর এই পিকচারটাই সবচাইতে বেশি সুন্দর, আর সব ছেলেদেরকে এই পিকচারটাই পাঠিয়েছিল। সেটা সব ছেলে সেভ করে রেখেছে। সুমন বসা থেকে উঠে দাঁড়ায়। সাইফের ফোনে তিশার ছবি আয়ান দেখে চমকে উঠে দাঁড়ায়, আবার আয়ানের ফোনে তিশার ছবি দেখে সাইফ অবাক হয়ে উঠে দাঁড়ায়। কিন্তু ওদের দুজনের ফোনে তিশার ছবি দেখে সুমন উঠে দাঁড়ায়। সুমন অবাক হয়ে বলে, একই ছবি তোমাদের ফোনে কেন? আয়ান, সাইফ, অবশ্যই। মামা বুঝে গেছি কাহিনী, পুরো 420 মেয়ের পাল্লে পড়েছি আমরা তিনজন। শালি আমাদেরকে নিয়ে গেম খেললো মানে কি? আমি কিছুই বুঝতে পারছি না। চুপ কর শালা, সরে যা সামনে থেকে। সাইফ কথাটা বলে সুমনকে হাত ধরে টেনে বের করে সেখান থেকে তিশার সামনে এসে দাঁড়ায়। তিশাকে গালি দিয়ে কথা বলে সাইফ। তিশা গালি শুনে চোখ বন্ধ করে নিল, কিন্তু ওর কিছুই করার নেই। সবকিছু ওর নিয়ন্ত্রণের বাহিরে এখন। তিশার হাত ধরে দাঁড় করালো সাইফ, জোরে হাসতে থাকে। রেস্টুরেন্টে থাকা সবাই একবার তাকায় ওদের দিকে। সাইফ হাসি থামিয়ে বলে, ভাই কি বলবো, সে নাকি আজ হাসপাতালে, তাও আমার জন্য পাগলামি করে না খেয়েছিল। সবাই নাকি তাকে ধরে হাসপাতালে নিয়ে গেছে। শালি, এটা তোর হাসপাতাল তাই না?
আর ডাক্তার এই ছেলেটা। তোকে তো আজ কি করব তুই নিজেই জানিস না। কথাটা বলেই তিশার গালে কষে একটা থাপ্পড় দিল সাইফ। সাথে সাথে রেস্টুরেন্টে থাকা সব পাবলিক একসাথে গোল হয়ে দাঁড়িয়ে যায়। চারজনের মজা নিতে শুরু করে সবাই। আয়ান এসে তিশার পাশে দাঁড়ায়, হাসতে হাসতে বলে, ভাইরে কত বড় নাটকবাজ ও। আমারে বলে সে শুধু আমাকেই ভালোবাসে। ওর ভালোবাসা আজকে বোঝাবো, চলো শালিকে ধরে নিয়ে যাই কোনো জঙ্গলে। তিশা, তাহলে কি তোমার ফোন ওয়েটিংয়ের রহস্য এটাই ছিল? তোর মতো এত নাটকবাজ অভিনয়কারী ভালোবাসার মাইন্ড গেইমার দেখিনি। এত কথা কিসের ভাই? শালিরে পাইছি আজ সামনে। চল ওরে বোঝাই ছেলেদের নিয়ে খেলা করলে কি শাস্তি পেতে হবে। যাবো। আগে ওর মুখ থেকে কথা শুনি, একটু শুনি সে কি বলতে চায়। কথা বল। চুপ করে আছিস কেন? নাটক শুরু করে দে, কান্নার ভান কর। কান্না করতে করতে বলো, আমি শুধু তোমাকে ভালোবাসি। শালি, তোর মুখে এই কথা বাদে না, এত কিছু বলতে তোর একটুও কষ্ট হলো না? সবাই চুপ থাকে। তিশা কোনো দিকে তাকাতে পারছে না, নীরব হয়ে মাথা নিচু করেই বসে আছে সে। আজ এভাবে ধরা খাবে কখনো ভাবতেই পারেনি। কত সুন্দর করে সব এগিয়ে যাচ্ছিল, কিন্তু শেষে এসে ধরা পড়ে যায়। তিশা শুধু ভাবছে এখান থেকে কিভাবে সে বের হবে। কারো কোনো কথা সে এখন কানে নিতে পারছে না। শুধু ভাবনাতে একটা কথাই ভাবছে, কিভাবে সব প্ল্যান নষ্ট হলো। আমি এখন বের হব এখান থেকে কিভাবে? সাইফ তিশাকে বলে, শোন টাপার মেয়ে, তোকে কতটা ভালোবাসতাম এটা তুই কখনো বুঝিসনি, আর এখন তো বুঝবিও না। ভালোবাসাটা হয় মন থেকে। তোর জন্য আমার পাগলামিগুলো ছিল সত্য, এখানে কোনো মিথ্যা ছিল না। অথচ তুই জানিস তোর জন্য না খেয়ে পাগলামি করে ভালোবাসার প্রমাণ দিয়েছি। অথচ তুই খাবার খেয়ে বলেছিস তুমি না খেলে আমি খাবো না। ভাই জানো তোমরা, আমার জ্বর এসেছিল, সেটা ওকে বলতেই আমাকে জানায় তোমার জ্বর হয়েছে। আমিও ট্যাপের নিচে বসে থেকে ভিজে জ্বর বাঁধাবো? তুমি একা কষ্ট পাবা কেন? আমিও পাবো কষ্ট। তার কথা শুনে ভালো না থাকা সত্ত্বেও বুঝতে দেয়নি আমি অসুস্থ, অথচ আমাকে ইগনোর করতো। আমি ছাড়া সে কোনো ছেলের সাথেই কথা বলে না। আমি নাকি তার সব। আমার জন্য সে বোরকা পরে এসেছে। ঈশা, তুই বুঝলি না আমাদের ভালোবাসা। আজ তোর জন্য আমরা কাঁদছি, একদিন দেখবি তুই এই ছেলের কারণেই কান্না করবি। চল ওরে তুলে নিয়ে চল, ওর ইমোশন দেখার সময় নেই, অনেক হয়েছে। সাইফ তিশার হাত ধরল। সুমন এসে সাথে সাথে হাত ছাড়িয়ে নিল। সাইফ সুমনের দিকে তাকায়। সুমন বলে, মানছি সে কষ্ট দিয়েছে, কিন্তু তাকে আমি ভালোবাসি, আর তাকে স্পর্শ শুধু আমিই করব। আমি ছাড়া ওর হাত কেউ ধরবে না। তিশা অবাক হয়, এমনটাও তো হওয়ার কথা ছিল না। একটু একটু মাইন্ড গেমে সে ফেরার চেষ্টা করছে, কিন্তু এতটুকুতে হবে না ওর। সে দেখতে চাচ্ছে আরও কিছু হয় নাকি। আয়ান এসে সুমনের হাত থেকে তিশার হাত ছাড়িয়ে নেয়। সে বলে, ব্রো, ভালো তো আমিও বাসি, তাই হাতটা আমি ধরবো। কি দরকার নিজেদের মধ্যে ঝগড়া করার? এখানে আমরা মুরগা, সে মুরগি, তাই ভাগ করে নিলেই তো হয়। আছে সবাই তাকে পাবো, সে কোনো চিন্তা নেই। ঠিক, কোনো বাপ নেই ওর। তিশাকে টেনে বাইরে আনে। অনেক লোক এতক্ষণে জড়ো হয়ে গেছে। তিশা চুপচাপ দাঁড়িয়ে থাকে। সাইফ এসে তিশার পাশে দাঁড়ায়। আয়ানকে উদ্দেশ্য করে বলে, এই মেয়েকে শুধু শুধু ছুঁইব না, গাড়িতে তোল ওকে, তারপর মজা করা বোঝাচ্ছি। সবাই যখন তিশাকে ধরে গাড়িতে তুলতে যায়, তখনই সেখানে কয়েকটা বাইক এসে আয়ানের গাড়ির চারপাশ গোল করে দাঁড়ায়। পুরো রেস্টুরেন্টের আশপাশ হঠাৎ থমথমে পরিবেশে রূপান্তরিত হলো। তিশা বোবা দৃষ্টিতে তাকালো সামনে। সবাই বাইকের দিকে তাকিয়ে আছে। একটি ছেলে বাইক থেকে নামলো। পরনে 3/4 হাঁটুর নিচ অবধি প্যান্ট, গায়ে কালো শার্ট, মুখে ঢাকা একটি মাস্ক পরা। তিশা যেন থমকে তাকায়। ছেলেটার চেহারা না দেখা গেলেও তাকে তিশা চিনতে পেরেছে। এটা ওই ছেলে যে তিশার ফাংশনের দিন মুখে মাস্ক পরে ডান্স করেছিল। শুধু আজকে পরনে 3/4 প্যান্ট, সেম মাস্ক, সেম গড়ন। ছেলেটা তিশার সামনে এসে দাঁড়ালো। ছেলেটার পেছনে থাকা একটি ছেলে এসে তিশার পেছনে দাঁড়ায়। ছেলেটা বলে, ওর গায়ে কেউ টাচ করবে না। নাম কি তোর? আর তোরা কারা? আমি এখানে কি চাস? ওদের রক্ত চাই। তাই নাকি? ছেলে ফুলে ডাকবো? তোমাদের সবাইকে এখানে পুঁতে রেখে দেবো, বুঝলি? মাস্ক পরা ছেলেটা কোনো কথা বলল না। পকেট থেকে একটা ভাঙাচোরা ফোন বের করে আয়নের দিকে বাড়িয়ে দেয়। পাশ থেকে অর্ক বলে, নে ভাই,
তোকে ফোন বাড়িয়ে দিয়েছে, ফোন করে যাকে ইচ্ছে ডাকতে পারিস। দাঁড়া, তোকে এই থানার অফিসারের নাম্বার দিচ্ছি, ফোন দিয়ে তাকে ডাকবি। অর্ক ভাই, তাকে এমপির নাম্বারটা দাও, এমপি সাহেব ডাকুক। মেয়রের নাম্বার দাও, সবাইকে ডাকুক। শুধু শুধু ছেলেপেলেগুলো ডাকবে, দু একটা লাশ পড়বে, এগুলো ভালো লাগে না। আর বড় বড় মানুষের সাথে ফাইট করে মজা পাবো। ধুর, এত ছোট ব্যাপারে মন্ত্রীদের কি দরকার? মেশিনগুলো বের করো, টার্গেট সবগুলো সামনে, গুলি লোড করে ট্রিগারে চাপ দাও, ব্যাস সব কিছু শেষ। তিনজন ছেলে কথাগুলো বলে কোমর থেকে পিস্তল বের করল। সাইফ, আয়ান আর সুমন ভয়ার্থ দৃষ্টিতে তাকালো চারজন ছেলের দিকে। তিশার হাত যে ধরে আছে তাকে কিছুই বলা লাগেনি, সে চুপচাপ দাঁড়িয়ে আছে। শুধু ওর সাথে আসা তিনজন ছেলে সাইফদের সাথে কথা বলছে, আর তাতেই ওরা ভয়ে চুপসে গেছে। সুমন একটু সাহস নিয়ে বলে, শালা, খেলনা পিস্তল দেখাও। আর ওকে তিশার হাত যে ধরে রেখেছে? মিস্টার রহস্যময়। মিস্টার রহস্যময় নামের ছেলেটা তখন নিজের কোমর থেকে পিস্তল বের করে সুমনের পা বরাবর সোজা গুলি করে। সবাই ভয়ে ছিটকে সরে যায়। তারপর নিজের কোমরে পিস্তল গুঁজে নিল। তিশার হাত ধরে বাইকের কাছে নিয়ে যায় ছেলেটা তিশাকে। তারপর ইশারায় বাইকে উঠতে বলে। ছেলেটা বাইকে উঠিয়ে স্টার্ট দিল। তিশা উঠতেই এক টান দিয়ে রেস্টুরেন্টের সামনে থেকে তিশাকে নিয়ে আসে রহস্যময় ছেলেটা। তিশা পিছনে বসে ছেলেটার কাঁধে হাত রাখল। সাথে সাথে বাইকে ব্রেক করে ছেলেটা তিশার দিকে তাকায়, ইশারায় বাইক থেকে নামতে বলে। ভাই, কি হয়েছে? মিস্টার রহস্যময় ইশারা করে বলে, কিছু না। বাইক রাখলে যে? তিশাকে ঠিকভাবে তার বাড়ির সামনে রেখে আসবি। মিস্টার রহস্যময় ইশারায় অর্ককে বলে। অর্ক বুঝে যায় কি করতে হবে তার, তাই সে তাড়াতাড়ি তিশাকে নিজের বাইকে উঠতে বলে। তিশা অবাক হয়ে শুধু রহস্যময় ছেলেটার দিকে তাকিয়ে আছে। তিশা এক পা দু পা করে সামনে এগিয়ে যায়। হঠাৎ সে পেছনে ঘুরে তাকায়। ছেলেটা ওর গা থেকে কালো রঙের ড্রেসটা খুলে দূরে ছুঁড়ে ফেলে দেয়। তারপর নিজের বাইকে উঠে বিপরীত রাস্তার দিকে চলে যায় মিস্টার রহস্যময়। তিশা অর্ককে জিজ্ঞাসা করে, উনি কি? আর এমন গা থেকে ড্রেস খুলে কেন ছুঁড়ে ফেললেন? আপনি কি তাকে স্পর্শ করেছিলেন? আমি তার কাঁধে হাত রেখেছিলাম। বয়েস অ্যাটিটিউড এটা। আপনি তাকে যেখানে টাচ করেছেন সে তার ড্রেসটা ছুঁড়ে ফেলে দিয়েছে। এত অ্যাটিটিউড মিস্টার রহস্যময়ের? চলুন আপনাকে পৌঁছে দেই। আর কেউ কোনো কথা বলল না। তিশাকে বাইকে করে বাড়ির কাছে এনে নামিয়ে দিল। তিশা কিছু বলতে চাইছিল, কিন্তু কেউ কোনো কথা না শুনে বাইক নিয়ে চলে যায়। তিশা কিছু সময় সেদিকে চুপ হয়ে তাকিয়ে থাকে। 1 মিনিট লাগবে বাসায় যেতে। মনে অনেকগুলো প্রশ্ন তার। কে এই রহস্যময় ভার্সিটির ফাংশনে এসেছিল? আজকে তাকে দেখলাম, আমাকে অপমানের থেকে বাঁচালো। আবার অ্যাটিটিউডও অনেক, দেখতে তো বেশ স্মার্টই লাগছে। আমাকে কেন বাঁচালো? ছেলেটা কে? এত রহস্যময় কেন? টপার যেন আজ একদম চুপচাপ। একসাথে অনেকগুলো রিলেশন করাতে আজ সে ধরা পড়েছে। এমনটা তার প্ল্যানই ছিল না, কিন্তু এভাবে ধরা পড়বে সেটাও ভাবেনি। ছেলেগুলো অনেক বাজে কথা বলেছে। হঠাৎ ওর ফোন বেজে উঠল। স্ক্রিনের দিকে তাকাতেই অচেনা একটি নাম্বার। তিশা রিসিভ করে। ওপাশ থেকে বলে, কেন এমন করলে তিশা? কতটা ভালোবেসেছিলাম তুমি জানো না। জানো তিশা, তোমার জন্য নিজেকে কষ্ট দিতেও আমি ভাবতাম না, অথচ তুমি আমার কষ্টটাই কখনো বোঝোনি। কিন্তু একদিন বুঝবে, সেদিন আফসোস করবে। আমাকে পাওয়ার জন্য আফসোস হবে না, তবে যাকে ভালোবাসবে তুমি তাকে পাওয়ার জন্য এতটাই ব্যাকুল হবে যে নিজের অস্তিত্ব ভুলে বসবে। সাইফ ফোন করেছিল তিশাকে। ছেলেটা বাকি দুজনের থেকে তিশাকে বেশি ভালোবাসত, কিন্তু তিশা তা বোঝেনি। আয়ান এসে সাইফের পাশে দাঁড়ায়। সাইফ চুপচাপ দাঁড়িয়ে থাকে, চোখে পানি ওর। সুমন বলে, ভাই আমি এত কিছু মানতে পারছি না। তিশা টপার ভাবতেই পারছি না। যাই হোক, ওই ছেলেগুলো ওদেরকে খুঁজে বের করে মারতেই হবে। ওদেরকে খুঁজে পাওয়াটাই কঠিন ব্যাপার, আর তাদেরকে মারা আরো কঠিন। দেখছো না, ওরা নিজেরাই এমপি মেয়রের নাম্বার দিচ্ছিল ডাকার জন্য। ওরা কোনো সাধারণ কেউ না, বড় লেভেলের কেউ। মাস্তানিতে খুব সাহস ওদের। তা ঠিক, তবে তিশাকে তো শাস্তি পেতেই হবে। আজ হোক কাল তিশাকে আমি শাস্তি দেবই। বোঝাবো ছেলেদের মন নিয়ে খেললে কি হয়। চুপ করো সবাই, যে যার বাড়িতে চলে যাও, ভাল লাগছে না।
সাইফ সেখান থেকে চলে আসে। এদিকে তিশাও বাড়ির মধ্যে চলে আসে। ড্রয়িং রুমে এসে দেখে অতসী আর রানা ফোনে গেমস খেলছে। রানা তিশার দিকে তাকালো। তিশার চোখে মুখে বেশ চিন্তার ছাপ। তিশা রানাকে পাত্তা না দিয়ে চলে যায়। তিশা রানাকে এমনিতেই প্রয়োজনে ব্যবহার করার খাতিরেই কথা বলতো। এখন রানাকে যেন সহ্য হচ্ছে না। মনে মনে জিসানকে খুঁজছে তিশা। তিশা এগিয়ে যেতে থাকে। রানা দৌড়ে তিশার কাছে যায়। তিশা একবার রানার দিকে তাকায়। তিশা চুপচাপ হেঁটে যেতে থাকে। রানা তিশাকে বলে, তিশা, অসময়ে তোমার কথা তো মনে কেন পড়ে আমার? ভালোবাসো আমাকে? জানি না। কাউকে ভালোবাসলে সরাসরি বলতে হয়, সরাসরি কথা বলে জানতে হয়, না হলে ভালোবাসা জমে না। ভালোবাসা জমাতে কি কি লাগে? কাছে আসতে হয়, মুগ্ধতা ছড়াতে হয়, বলতে হয় ভালোবাসি প্রিয়। আমিও তোমাকে ভালোবাসি। ওই, আমি কি তোমাকে প্রপোজ করছি নাকি? করেছো তো, এই যে বললে ভালোবাসি প্রিয়। রানা কথাটা বলে সেখান থেকে চলে যায়। তিশা কিছু সময় ধরে রানার চলে যাওয়ার দিকে তাকিয়ে থাকে। রানাকে কেন যেন সে সহ্যই করতে পারছে না। জিসানকে ওর খুঁজতে হবে, জিসানকে মনের কথাগুলো বলতে হবে। তিশা জিসানকে নিয়ে ভাবতে ভাবতে এগিয়ে যেতে থাকে। নীরার বাবা বাসায় আসে, সাথে তিশার বাবাও আছে। সবাইকে একসাথে ডাকলো। নীরাকে তার বাবা কাছে ডাকলো। সবার উদ্দেশ্যে বলে, কালকে সকালে গ্রামে যাব, সবাই রেডি থাকো, সকালেই বের হব। আর জিসান ও তিশা সবাই একসাথে যাবে, মজা হবে অনেক। সবাই রেডি হয়ে নেবা, কারো যেন দেরি না হয়। নীরার বিয়ে যেখানে দেওয়ার পুরো প্রস্তুতি চলবে। ওনারা কথাগুলো বলে চলে যায়। সবাই অনেক খুশি, কারণ ঢাকা শহরের দিকে সবাই থাকে। কখনো বাচ্চাদের গ্রামে যাওয়া হয়নি। রানা, তিশা, জিসান, নীরা এরা তো কখনো গ্রাম দেখেনি, তাই সবার থেকে ওরা বেশি এক্সাইটেড। স্যার, মিস্টার রহস্যময় স্যারকে খুঁজে পাচ্ছি না। উনি কোথায় আছে কিছুই জানি না। হয়তো রহস্যময় হয়ে কোথাও আছে। ইস্তাক কথাটা বলে থামল। ইস্তাকের সামনে আফজাল সাহেব দাঁড়িয়ে আছে। মুখে একরাশ গুরু গম্ভীর ভাব, হাতে সিগারেট, টেবিলে এক কাপ চা। রোমের চার দেয়ালে দেশের প্রধানমন্ত্রীর ছবি টাঙানো। রোমের এক কোণায় সাদা টিউলিপ ফুল, কালো টেবিলের কার্নিশ ঘেঁষে ইস্তাক দাঁড়ানো। আলফাজ সাহেব সিগারেটে এক টান দিয়ে আগুন নিভিয়ে স্ট্রেতে বাকি অংশ ফেলে দিলেন। তারপর ঘুরে টেবিলে থাকা চায়ের কাপ হাতে নিলেন। ইস্তাকের দিকে তাকিয়ে বলে, তাকে নিয়ে এত কিছু ভাবছো কেন? সে সময় মতো আসবে না, আসলেও কাজ হয়ে যাবে। সে আছে তার মতো, থাকুক কিছু রহস্যময়। কিন্তু স্যার, ওনাকে খুব প্রয়োজন। আলিফ সাহেবের লোকেরা খুব ঝামেলা করছে, আপনার চেয়ার কেড়ে নেওয়ার প্ল্যান করছে। চিন্তা করো না তো, ও যতদিন আছে ততদিন আমার মন্ত্রিত্ব কেউ নিতে পারবে না। সব সরকার প্রশাসন পাওয়ারে চলে, আর আমি চলি মিস্টার রহস্যময়ের পাওয়ারে। পুলিশ যদি তাকে খোঁজে, নিজের ছেলে বলে বারবার বাঁচাতে পারবেন কিনা জানি না। আরে কিসের পুলিশ? আমার ছেলেও পুলিশ কেন? ওর ছায়াও তোকে খুঁজে পাবে না। সে হিংস্র, তবে বুদ্ধিহীন নয়। কিন্তু আমাদের এখন তাকে প্রয়োজন। তাকে ফোন দিন, আসতে বলুন। আলফা সাহেব চেয়ারে বসলেন। মন্ত্রিসভার সরকারের বুদ্ধিদাতা প্রতিমন্ত্রী বলা যায় আলফা সাহেবকে। আর তার সব কিছুতে আছে সেই মিস্টার রহস্যময়। কিন্তু কে রহস্যময়? ইস্তাকের কথা মতো রহস্যময়কে কল দেয় তিনি, কিন্তু ওপাশ থেকে অর্ক ফোন রিসিভ করে। আলফাস ইস্তাকের কাছে ফোন বাড়িয়ে দেয়। ইস্তাক বলে, উনি কোথায়? ওনার নামটাই তো জানি না। রহস্যময় স্যার কোথায়? উনি আছে তার কাজে। বড় স্যার খুঁজছে। বড় স্যার খুঁজলে তিনি ফোন দেবে না। রহস্যময় স্যার বুঝে যাবে কখন তাকে খোঁজা হচ্ছে, আর সেটা আলফাজ স্যারই খুঁজতো, তোমাকে বলতো না। সত্যি দরকার তাকে? সময় মতো পেয়ে যাবে। অর্ক ফোন কেটে দেয়। ইস্তাক বিরক্ত হয়ে ফোনটা টেবিলের উপর ছুঁড়ে দেয়। আলফা সাহেব হাসতে থাকে। তিনি চা শেষ করে ইস্তাকের দিকে তাকায়। ইস্তাক বলে, রহস্যময়কে কোনো কিছু বলেন না আপনি? ওর মতো চললে পার্টিতে কেন তাকে রাখছেন? সবার বেলাতে আপনি কড়া আইন করলেও রহস্যময়ের ব্যাপারে সব সময় এমন কেন করেন? কি করেছে? না তার নাম আমরা জানি, আর না তেমন বড় কিছু করে। আমার পিছনেও কতগুলো লোক এনে দেন। আমি নিজেও আপনার জন্য এমন পদ এনে দিতে পারবো। তুমি না বললে লোক এনে দিতে তোমার পেছনে?
আর ওর লোক লাগে না, সে একাই করে দেয়। বুঝলে, তাকে বিরক্ত করো না। কেন তাকে প্রয়োজন সেটা বলো। পুলিশ অফিসার সাদমান তাকে খুঁজছে। আমাদের উপর সন্দেহ করলেও সাহসের অভাবে কিছু করতে পারছে না। রহস্যময়কে খুঁজছে ও অনেক আগে থেকে। সে না আসলে বুঝতে পারবো না। আলিপও সমস্যা করছে। অর্ককে জানিয়ে দাও, বাকিটা ও করে নেবে। আপাতত তোকে বিরক্ত না করাই ভালো। আলফা সাহেব কথাটা বলে পার্টি অফিস থেকে বের হলেন। মিস্টার রহস্যময় ছেলেটার নাম অবধি কেউ জানে না। আলফা সাহেব ছাড়া তাকে কেউ দেখেওনি। সেদিন তিশাদের ফাংশনে সেই নেচেছিল। জিসানকে সেদিন হাসিবের থেকে বাঁচিয়েছিল, আবার তিশাকেও সেভ করেছে। রহস্যময় ব্যক্তিটা আসলে কে, কেন তার অস্তিত্বই খুঁজে পাওয়া যায় না। ইস্তাক রুম থেকে বের হলো। পকেট থেকে ফোন বের করে আলিফের নাম্বার বের করে কল দেয়। আলিফ রিসিভ করে। বলো, তোমার সেই রহস্যময় মানুষের কোনো খবর পেলে? না, সে খুব বুদ্ধিমান, তবে তাকে ট্রাপে ফেলে ঠিক হয়ে আনবো সামনে। জিসান বসে আছে ব্যালকনিতে। তিশা এসে পাশে দাঁড়ায়। জিসান ফোন চাপছে। তিশা ড্রেস চেঞ্জ করে এসেছে। জিসানের ফোনের দিকে তাকালো, দেখে সেই রহস্যময় ছেলেটার ছবি সেখানে। তিশা অবাক হয়ে তাকিয়ে থাকে জিসানের দিকে, চমকেও যায়। তিশা তাড়াতাড়ি জিসানের হাত থেকে ফোন নিয়ে বলে, এটা কে? এই ছবি আপনার কাছে কেন? এটাই তো আমি। মানে এটা আপনি? আমাকে বিপদের থেকে বাঁচিয়েছেন আপনি? জিসান তিশার দিকে তাকায়। রাতুলের থেকে ছবিটা নিয়ে ও দেখছিল। তিশা কখন আসছে সে জানত না, কিন্তু তিশার চোখে মুখে এই রহস্যময় ছেলেটাকে নিয়ে এত কৌতূহল দেখে জিসান অবাক হয়। সে তিশাকে বলে, আমি আসলে। বুঝেছি, আপনি রহস্যময় হয়ে মানুষকে উপকার করে বেড়ান। জিসান, আমি জানতাম না আমার কল্পনায় থাকা রাজকুমারটা ঠিক এমন হবে। আমি ভেবেছিলাম সে খুব সাধারণ কেউ হবে, তবে না, সে আমার জন্য স্পেশাল। জিসান, আমি ঠিক তোমার মতো কাউকে খুঁজেছি। আজ যদি তুমি না থাকতে, তাহলে হয়তো আমি এইভাবে বাসায় আসতে পারতাম না। তোমাকে খুব ভালোবাসি। কথাগুলো বলে তিশা জিসানকে শক্ত করে জড়িয়ে ধরে। জিসান এমন আকস্মিক ঘটনায় অবাক হয়। ও ঠিক কী বলবে বুঝতে পারছে না, তবে তিশাকে সে আগে থেকেই পছন্দ করত। এভাবে সহজে পেয়ে যাবে কখনো কল্পনাও করেনি। জিসান আপাতত লুকায় সদ্য থেকে। তিশা জড়িয়ে ধরে। সে শক্ত করে জড়িয়ে ধরে। তিশা বলে, আমি কখনো কাউকে ভালোবাসিনি। ভালোবাসা কখনো তৈরি হয়নি। ভালোবাসা আমার কাছে যেন মনে হতো প্রকৃতি বদলানোর মতো। প্রকৃতি যেমন কারণে বদলে যেত, তেমনই মানুষের মধ্যে ভালোবাসাটাও বদলে যেতে থাকে। সবাই কখনো সারা জীবন ভালোবাসতে পারে না, কিন্তু আমি অনেকটাই ভুল ছিলাম। ভালোবাসা কখনো প্ল্যান করে তৈরি করা যায় না, হঠাৎ করেই তৈরি হয়। তুমি রহস্যময় হয়ে আমার পাশে ছিলে। আমি জানতামই না ভালোবাসা এখন সরল সোজা সাপটা। আমার কাছে বিকেলের মতো নরম অনুভূতি। আমিও তোমাকে ভালোবাসি তিশা। তোমার ব্যাপারে জেনেছিলাম, একটু একটু খোঁজ নিয়েছিলাম। তোমাকে সব ছেলেরাই প্রপোজ করে গর্জিয়াস ভাবে। যা পেতে পেতে সব ছেলের প্রতি তোমার বোরিংনেস চলে এসেছে, তাই এভাবে রহস্যময় হয়ে তোমাকে ভালোবেসেছি। জানতাম তুমি একদিন সব বুঝবে। দেখো, আজ বুঝে গেলে। আমি তোমাকে পেয়ে অনেক হ্যাপি। তিশা আরো শক্ত করে জড়িয়ে ধরে জিসানকে। তিশার মনে জিসানের প্রতি সত্যিকারে ভালোবাসা জন্ম হয়েছে, কিন্তু জিসান যে একজন মিথ্যেবাদী তিশা জানে না। রহস্যময়টা কে সে পৃথিবীর কেউ জানে না, অথচ তিশা এখন জানে জিসান হলো সেই রহস্যময়। জিসান রহস্যময়ের ছবি নিয়ে দেখছিল, কিন্তু তিশা এমনটা বুঝবে জিসান একদমই কল্পনাতে নেয়নি। তবে তিশাকে পেয়ে এখন অনেক হ্যাপি। সে সত্যিটা লুকিয়ে রাখবে, তিশাকে কোনোভাবেই জানতে দেবে না। তিশা আরও কিছু সময় সেখান থেকে চলে যায়। জিসান হাসতে থাকে। জিসান একটি সিগারেট জ্বালায়, কয়েক টান দিয়ে সে ধোঁয়াগুলো একেবারে গোল গোল করে ছাড়তে থাকে। তিশাকে বোকা বানাতে পেরে বেশ খুশি লাগছে তার। রানা এসে পাশে দাঁড়ায়। জিসানের হাত থেকে সিগারেট নিয়ে নিচে ছুঁড়ে ফেলে দেয়। জিসান ঘুরে তাকায়, দেখে রানা এসে দাঁড়িয়েছে তার পাশে। জিসান মুস্কি হাসে। রানা বলে, আমার সিগারেটের গন্ধ পছন্দ না। আমাকেও তো তোর পছন্দ না।
এখন মোটর সহ্য হয় না তোকে। কেন, তিশার জন্য? হুম। ইস, তুই একটু আগে আসলি না কেন? তিশা আমাকে জড়িয়ে ধরেছিল, দেখলি না কি মিস করলি? দেখেছি আমি। আহা, আমার লোজার হিরো ভাই বড় ভাইয়ের রোমান্সটাও দেখে ফেলেছে। ইস, কি লজ্জা, আমি লজ্জা পাচ্ছি। মজা নিচ্ছিস? শোন, গোল পোস্টে গোলকিপার থাকতেই পারে, তবে কি গোল হয় না? রেফারি তো থাকতেই পারে, তবু কি ফাউল হয় না? আমি ফাউল করব, তারপর গোল দেব, তিশা নামের ট্রফিটা শেষমেশ আমার হবে। ইস, বাচ্চাটা কি কথা বলে! তোর ভাবি হয় বুঝলি? যা ভাগ এখান থেকে। তিশা আমার সেই তোর মতো লুজারকে পাত্তা দিবে না। আগে মেয়েদের পাত্তা পাওয়াটা শেখ, তারপর মাঠে আসিস খেলতে। জিসান কথাটা বলে চলে যায় সেখান থেকে। রানা ব্যালকনিতে দাঁড়িয়ে থাকে। তিশা এমন করবে রানা জানতো না জিসানের মধ্যে কি আছে, যে কিনা জিসানকে সবাই ভালোবাসে আর রানাকে সবাই ইগনোর করে। রানা হাত মুষ্টি বদ্ধ করে ব্যালকনির গ্রিলে ঘুষি দিতে থাকে। এদিকে তিশা বিছানায় এসে বসেছে। সে অনেক খুশি আজ, কারণ এতদিন মনে মনে যাকে চেয়েছে তাকে সে পেয়ে গেছে। এবার ইচ্ছে মতো ফ্ল্যাট করবে ছেলেদের সাথে। পার্মানেন্ট কাউকে তো পেয়েই গেছে। টপাররা একসাথে অনেকগুলো প্রেম করে থাকে, কিন্তু একজনকেই পার্মানেন্ট গার্ল অথবা বয় ফ্রেন্ড হিসেবে রাখে। তিশা এমন কাউকে পেয়েছে। এবার আরও বেশি করে ফ্লার্ট করবে ছেলেদের সাথে। তিশা নীরাকে নিজের রুমে ডাকলো। নীরা তার আপকামিং হাজবেন্ডের সাথে চ্যাট করতে ব্যস্ত। নীরা আসতেই তিশা সাইফকে কল দেয়। সাইফ সিগারেট খাচ্ছিল। তিশার নাম্বার থেকে কল দেখে সাইফ অবাক হয়। সে তাড়াতাড়ি রিসিভ করে। তিশা শুনিয়ে শুনিয়ে বলে, নীরা, আমি অনেক বড় অপরাধী। আজকে যখন সবাই আমাকে বাজে কথা বলছিল, তখন কেবল একজনের চোখেই আমি ভালোবাসা দেখেছি। সবাই অনেক বাজে বিহেভ করেছিল, কিন্তু সে মনে মনে কান্না করছিল। এটা আমি দেখেছি। আমি মানছি যে আমি খুব খারাপ, আমাকে কেউ আর বিশ্বাস করবে না, কিন্তু কি করব, আমি তো ভুল করেছি। তা সেই একজনটা কে? সাইফ। ওর চোখে আমার প্রতি অগাধ ভালোবাসা দেখেছি। সেই ভালোবাসাই ছিল অনুনয়, অনুরোধ, ভালো লাগা, কোনো ক্ষোভ ছিল না। আমি দেখেছি তার চোখে, সে যেন বলতে চাইছে, তৃষা, তুমি কেন এরকম করলে? ফিরে আসো, সব ঠিক করে নেব। কতবার যে কল দিতে চেয়েছি তাকে, আমি ভয়ে পারিনি। হয়তো আমাকে অনেক কথা শোনাবে, কিন্তু ভালোবাসা তার আছেই, আমি খুব ভালো করেই জানি। তাহলে তাকে কল দে। ভালোবাসা অনুভব করছিস যখন, তখন কল দিয়ে বকা শুনবি। তবে আমার বিশ্বাস সাইফ ভাই তোকে বকবে না। আমিও জানি একমাত্র ওই ছেলেটাই তোকে ভালোবাসে। তিশা ফোন কেটে দেয়। নীরা তিশার দিকে তাকিয়ে থাকে। নীরার এগুলো পছন্দ না, তবুও তিশা ওর বেস্ট ফ্রেন্ড, তাই তিশার সঙ্গ দিতেই হচ্ছে। তিশাকে নীরা বলে, তুই কবে এসব বন্ধ করবি? কখনো না। শোন, ছেলেরা কেমন স্বভাবে জানিস না তুই? বিয়ে বাড়িতে গেলাম, ছেলেরা একবার দেখেই পছন্দ করে প্রপোজ করে দেয়। সরাসরি এসে বলে ভালোবাসি। ভালোবাসা কখনো সাময়িক পরিচয় হয় না, বুঝেছিস তো? আবার কোনো ছেলের প্রপোজাল না করে দিবি, সে পরে আরও কোনো আকর্ষণীয় মেয়ে দেখবে, তাকেও প্রপোজ করবে, ভালোবাসি বলবে তাকে। যে এটা কিভাবে হয়? আমার প্রতি যদি ভালোবাসা থেকে থাকে, তাহলে অন্য কাউকে কেন প্রপোজ করবে? এইসব ছেলেদেরকে আমি কষ্ট দিই। সাইফ, আয়ান, সুমন, এদের সবারই গার্লফ্রেন্ড ছিল, আমি খোঁজ নিয়েছি। আর আমাকে প্রপোজ করে তারা ওদের সাথে ব্রেকআপ করেছে। এইসব ছেলেদের কি এত সহজে ছাড়বো? বোঝাবো, মেয়েরা কোনো ইচ্ছের জিনিস না, চাইলে ছুঁড়ে মারতে হবে। কিন্তু ওরা তো তোকে ভালোবাসে, এটা সত্য। কিন্তু তুই যে কষ্ট দিচ্ছিস, দেখবি একদিন ভালোবাসা পাওয়ার জন্য কাটবি। পেয়ে গিয়েছি সেই ভালোবাসা, আর সে হলো তোর কাজিন জিসান। আমি জিসানকে ভালোবাসি, আর জিসানও আমাকে ভালোবাসে। জানিস ওই দিন যে ডান্স করেছিল ওটা কে? সে ছিল জিসান। রহস্যময় ব্যক্তি হলো সেই জিসান। কি মানে সেদিনের ওই ছেলেটা ছিল জিসান ভাইয়া?
দুজনে বসে গল্প করতে থাকে। এদিকে সাইফ বারবার ফোন দিচ্ছে তিশাকে। তিশা যেন এমনটাই চেয়েছিল, তবে কিছুদিন এসব থেকে নিজেকে বিরত রাখবে। জিসানকে সে কিছুতেই বলবে না সে এমন, তবে জিসানকে সে অনেক ভালোবাসবে। কালকে গ্রামে যাবে ওরা সবাই। সকাল হয়েছে, তিশার কানে খুব জোরে মিউজিক বাজার শব্দ আসতে থাকে। সকাল হয়েছে কিছু সময় আগে। সাউন্ড বক্সে খুব জোরে গান শুনতে পায় তিশা। তিশা বিরক্ত হয়ে ঘুম থেকে উঠল। রুমের লাইট অন করতেই দেখতে পেল ওর বিছানার পাশে কতগুলো টকটকে তাজা লাল গোলাপ রাখা। তিশা গোলাপগুলো হাতে নিল। এখনও যেন সকালে পড়া শিশিরের ভেজা আর্দ্রতা প্রবাহমান। জিসানেরও মিউজিকের শব্দে ঘুম ভেঙে যায়। ঘুম থেকে উঠে সে সিগারেটের প্যাকেট খুঁজতে থাকে। সকালে ঘুম ভাঙার পর খালি পেটে কিছু ছেলেদের সিগারেট খাওয়ার অভ্যাস। জিসান কখনো নিজের রুমে বসে সিগারেট খায় না। সে প্যাকেট থেকে একটা সিগারেট হাতে নিয়ে আগুন জ্বালিয়ে নিল। তারপর ব্যালকনিতে এসে সিগারেট টানতে থাকে। বাড়ির উঠানে গাড়ি রাখা। কি হচ্ছে জিসান দেখার জন্য সিগারেট নিভিয়ে যখনই চলে আসবে তখনই ওর পায়ে ফুলের টপ লেগে টপ পড়ে যায়। টবে গোলাপ থাকায় পড়ার কারণে ফুলটা নষ্ট হয়ে গেল। জিসান ফুলের দিকে তাকিয়ে বলে, ইস, ফুলটা নষ্ট করে দিলাম, বাইরে নিয়ে যা, অতিথিকে দেওয়া যাবে। জিসান কথাটা ভাবতে ভাবতে ফুলটা হাতে নিল। সে ফুল হাতে নিয়ে এগিয়ে আসে। তিশা ফুলের তোড়াটা হাতে নিয়ে দরজা খুলে বাইরে বের হয়। এতক্ষণ বিছানায় বসে সে ভাবছিল কে আমাকে ফুল দিয়েছে। এতগুলো ফুল, নিশ্চয়ই কাছের মানুষ ছাড়া কেউ ফুল দেবে না। তিশা দরজা খুলে দেখে জিসানের হাতে একটা গোলাপ, তিশার হাতে ফুলের তোড়া। তাজা গোলাপ ধরে রেখেছে সে। তিশা জিসানকে দেখেই ডাকলো, জিসান শোনো। বলো। এত ভালোবাসো আমাকে? মানে কি হলো? জানো জিসান, আমি না কল্পনা করতাম যে আমাকে সত্যিকার অর্থে মন থেকে ভালোবাসবে, সেই আমার সব কিছু বুঝে ফেলবে। তুমি ঠিক সেটাই বুঝে গেলে। কি করেছি আমি? মজা করছো কেন? আমার বিছানার পাশে ফুল রেখে গিয়েছো। ভাবছো আমি জানতে পারবো না? তৃষা এতটাও বোকা না যে তাকে কতটুকু কে ভালোবাসে সেটা তৃষা বোঝে না। বুঝলে মিস্টার জিসান? আমি মানে আসলে। থাক, আর লজ্জা পেতে হবে না। তোমার হাতে ফুল আছে, আমার বিছানার পাশে তুমিই রেখেছো। জিসান, আমাকে তো পটিয়ে ফেললা তাড়াতাড়ি, এটা কিন্তু ঠিক না। তিশা কথাটা বলে জিসানের কাছে যেয়ে জিসানের গাল টেনে ধরে, একটু আদর করে সেখান থেকে চলে যায়। জিসান শুধু নির্বাক দৃষ্টিতে তিশার চলে যাওয়ার দিকে তাকিয়ে আছে। একটু শব্দ করে হেসে দিয়ে বলে, আরে বাহ, না চাইতেও সব হয়ে গেল। ফুল নষ্ট করে আমি বাইরে ফেলতে যাচ্ছিলাম, অথচ কোথা থেকে কি হলো, তিশাকে ফুল দিলাম না, আমি হয়ে গেলাম রিয়েল রাবার। বাহ, ফুলগুলো আমি রেখেছিলাম, ভাগ্যটা দেখ, তিশা তোকেই বুঝলো, অথচ আমি ফুল দিলাম। ক্রেডিট তুই পেয়েছিস। ও ব্রো, লুজার বয়, সো স্যাড ম্যান। হাসি পাচ্ছে তার লুজার মুখটা দেখে। চুপ কর, সামনে থেকে যা। এ জিসান, কারোর অর্ডার মানে না। শোন, তিশা এখন আমার, তাই এসবের মধ্যে জড়াবি না একদমই, না হলে তোকে মেরে ফেলবো আমি। আচ্ছা মারিস। রানা কথাটা বলে সেখান থেকে চলে আসে। জিসান পাত্তা দেয় না। জিসান অনেক হ্যাপি। জিসান এসে মিউজিক সিস্টেমের সামনে আসে। রাতুলকে সরিয়ে সে চেয়ারে বসে মিউজিক অন করে দেয়। বাড়ির সবাই রেডি হয়ে নিয়েছে। তিশা জিসানকে দেখতে থাকে, জিসানও তিশাকে দেখতে থাকে। রানা যে তিশার পাশে দাঁড়ায়। তিশার মন শয়তানিতে ভরে আছে। রানাকে দেখে বলে, কাল রাতে স্বপ্ন দেখেছিলাম, একটা সাধারণ ছেলে, ঠিক তোমার মতো একটা ছেলে, আমাকে তার কাছে যাওয়ার জন্য কত কিছুই না করছে। স্বপ্নটা সত্যি হবে না, তবে আফসোস হচ্ছে। সত্যিও তো হতে পারে। কিভাবে? তুমি তো আমাকে খারাপ ভাবো, বোঝা যায় আমি অনেকটাই খারাপ। সেজন্য খারাপদের তোমাদের মতো ভালো ইনোসেন্ট ছেলে ভালোবাসবে না। সুযোগ তো দাও, দেখো ভালোবাসা বিশালতা ধারণ করবে। একটা শর্ত আছে, রাখবে? বলো, কি শর্ত? আমি যে তোমার সাথে রিলেশনে থাকবো এটা কাউকে বলা যাবে না। বাইরে থেকে মনে হবে আমরা একে অপরের সাথে কথা বলি না, কিন্তু ভিতরে ভিতরে আমরা প্রেম করব। সবাইকে বুঝতে দেব না কিছু।
কেন এমন করছি জানো? কারণ আবু হয়তো বিয়ের কথা বলবে তখন। এরপর যদি বলি আমি জুনিয়র একটা ছেলেকে ভালোবাসি, তাহলে কেমন হবে? আর আসল কথা, আমি এখন বিয়ে করতে চাই না। বুঝতে পারছো কি বলছি? ওকে, এটা আর এমন কঠিন শর্ত কি? ওকে রাজি। সত্যি আমাকে ভালোবাসবে তো তিশা? আমি তো খ্যাত লুজার। এইরকম ছেলে কাউকে ভালোবাসলে মন থেকেই ভালোবাসে। আমি তোমার মাঝে আমার প্রতি ভালোবাসা খুঁজে পেয়েছি। কখনো আমাকে ছেড়ে যাবে না তো তিশা? এই হলো ছেলেদের সমস্যা, রিলেশন শুরু হলো না আগে থেকে সব ভাবতে শুরু করে। থাক, ভালোবাসতে হবে না। আরে মজা করছিলাম। আচ্ছা রেডি হও, গ্রামে যেতে হবে তো। তুমি ওয়েস্টার্ন ড্রেস পরবে না? সালোয়ার কামিজের সাথে এক পাশ দিয়ে ওড়না, চুলগুলো স্টাইল করে বাঁধবা, তোমাকে অনেক কিউট লাগবে। রানা কথাগুলো বলে সেখান থেকে চলে যায়। তিশা মনে মনে বলে, হুট শালা, এসব কেউ পরে? আমার যা ভালো লাগে সেটাই পরব। জিসান এসে ওর পাশে দাঁড়ালো। তিশা জিসানের দিকে তাকাতেই জিসান বলে, রানা এসে কি বলছিলি? তেমন কিছু না, কোন ড্রেস পরবো জানতে চাইলো। তোমার যা ভালো লাগে সেটাই পরবা, এতে তোমাকে সুন্দরী লাগবে। পরবো। কত খেয়াল রাখলো আমার ভালো লাগাগুলো তুমি খেয়াল রাখো। কেয়ারিং বয়ফ্রেন্ড। আচ্ছা জিসান, একটা কথা বলার ছিল। বলো। আমরা যে রিলেশনে আছি এই ব্যাপারটা যেন কেউ না জানে। জানলে আমাকে তখনই বিয়ে দেবে। আমি এখন বিয়ে করতে চাই না। একটা বড় কারণও আছে যা তোমাকে পরে বলবো। আপাতত আমাদের রিলেশনটা হাইড করে রাখবা। সবার সামনে আমরা এমনভাবে দেখাবো যেন কেউ কাউকে চিনি না। সবাই আড়ালে একে অপরকে অনেক ভালোবাসবো, বুঝেছো? ওকে, এটা এমন কি, ভালোই হবে। ওকে বাই, রেডি হয়ে আসি। তিশা কথাটা বলে চলে যায়। জিসান মনে মনে হাসে, কারণ সেও চাইছিল না তিশার সাথে রিলেশনশিপটা জানুক সবাই, কারণ সে বাকি মেয়েদের সাথে ফ্ল্যাট করতে পারবে না। এতে জিসানেরও লাভ হয়েছে। দুজনেই যখন রিলেশনশিপ হাইড করতে যায় তখন বুঝতে হবে এদের মধ্যে বিশাল ঘাপলা আছে। আলিফ একটি ফাঁকা রাস্তার মাঝে দাঁড়িয়ে আছে। ইস্তাক বাইক নিয়ে আলিফের কাছে এসে থামলো। বাইক থেকে নেমে এসে আলিফের সামনে যায়। আলিফ চোখে সানগ্লাস, বুকে হাত বেঁধে গাড়ির সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। ইস্তাক এসেই বলে, মিস্টার রহস্যময়কে তা জানা যায়নি। আলফাজ সাহেবের ছেলে, সে এতটুকুই জানি। কখনো তাকে কেউ দেখেনি। কেবল আলফাজ সাহেব যখনই ঝামেলাতে আটকা পড়ে তখনই মিস্টার রহস্যময় হাজির হয়। দেখো ইশতাক, আমার এত কিছু জানার তো দরকার নেই। মিস্টার রহস্যময়ের জন্যই আমি বারবার মন্ত্রিসভার কাজে নিয়োজিত হতে পারছি না। আমার তাকে চাই, আর খুব শীঘ্রই ফিরে আসব। আমার ওকে দরকার। কোথায় যাচ্ছেন আপনি? গ্রামে যাব। আমার বোনের ছেলের বিয়ের কথা হচ্ছে, সেখানে যেতে হবে। ওকে যান, ফিরে আসলে সব জানতে পারবেন। আলফাজ সাহেবের ছেলে মিস্টার রহস্যময় তাহলে এতদিন কোথায় ছিল? আলিফ আর কোনো কথা বলল না। তিনি গাড়িতে উঠে চালিয়ে চলে গেলেন। উদ্দেশ্য গ্রামে যাবেন তিনি। গ্রামে তার বোনের ছেলে নীরবের বিয়ের কথা চলছে বড় একটি পরিবারের সাথে। আলিফ সেখানেই যাচ্ছেন। আলফাজ সাহেব বাড়িতে বসে আছেন, হাতে পত্রিকা। হঠাৎ কলিং বেল বেজে উঠল। তাকিয়ে দেখে কতগুলো পুলিশ প্রবেশ করছে। আলফাজ সাহেবের বাসায় পুলিশ, ব্যাপারটা বেশ গুরুতর। আলফাজ সাহেব পত্রিকা টেবিলের ওপর রাখলেন। পুলিশ কমিশনার এসে দাঁড়ালেন সামনে। আলফাজ সাহেব বসতে বলে, বসুন। সকালে কি মনে করে? ওই যে মিস্টার রহস্যময়কে খুঁজে পেতে হবে আমাদের। 3 বছর আগে মিস্টার রহস্যময়কে আপনি সামনে এনেছিলেন, মানে বলেছিলেন আপনার ছেলে যতদিন আছে ততদিন আপনার কোনো সিকিউরিটি লাগবে না। আসলে ঘটনা এটা না। 3 বছরের মাথায় আপনার ছেলে আপনাকে এই পজিশনে আনার জন্য আলিফ সাহেবের ধ্বংস করে দিয়েছে। ওনার মেয়ে আপনার ছেলেকে ভালোবাসছিল, কিন্তু আপনার ছেলে সেটার ফায়দা নিয়ে আপনাকে উপরে তুলেছে আর আলিফ সাহেবকে নিচু করে দিয়েছে। তো এই তো পলিটিক্স। দেখুন অফিসার, এসব ভালোবাসা প্রেম বাচ্চাদের বিষয়। 2-1টা প্রেম হবে, যাবে আসবে, এসব নিয়ে তো মাথা ঘামালে চলে না। এখন এসব নিয়ে কোনো প্রশ্ন আছে? দেখুন স্যার, আমাদের কাছে খবর আছে আপনার ছেলে দেশেই আছে, আর সে আবার ক্রাইম করে বেড়াবে। এজন্য তাকে আমাদের চাই। পারলে তাকে ধরুন।
আমি রিল্যাক্স মুডে আছি, আর সে যে আমার ছেলে এটাও প্রমাণ করুন। আলফাজ সাহেব আর কথা বাড়ালো না। তিনি পার্টি অফিসের জন্য রেডি হয়ে চলে যেতে লাগলেন। রাতুল, ফারাদ, অতসী সবাই রেডি হয়ে বাড়ির উঠোনে এসে দাঁড়িয়েছে। বেশ স্টাইলিশ পোশাক পরেছে সবাই। নীরা আসলো শাড়ি পরে। মেয়েটাকে কালো শাড়িতে অনেক বেশি সুন্দর লাগছে। রানাও বেরিয়ে এলো নীরার পেছনে। রানা একটা ঢিলেঢালা পাঞ্জাবি পরেছে, তাও অ্যাশ কালারের পাঞ্জাবি। মানাচ্ছে না একদমই রানাকে। নীরা বলে, কি ব্যাপার রানা, তুই এমন খ্যাত হয়ে গ্রামে যাবি নাকি? গ্রামের মানুষেরা সাদাশীতে, এত স্টাইল তারা বোঝে না। খ্যাত মানে ওদের মতো হবে, গর্জিয়াসের তো কিছু নেই। ওদিকে তাকা। রানা ঘুরে তাকায়। জিসান আসে। গায়ে একটি নেভি ব্লু কালারের শার্ট, ভেতরে সাদা টি শার্টে ঘোস্টের আর্ট করা ছবি, পায়ে গোটানো স্টাইলে প্যান্ট ও লোফার, হাতে একটি ক্যামেরা। বেশ স্মার্টলি হেঁটে হেঁটে সে এগিয়ে আসে নীরাদের কাছে। নীরা জিসানকে দেখে বলে, ভাইয়া তোমাকে তো সুপার লাগছে, মেয়ে পটানো স্টাইল। তো আমি কি কারোর মতো লোজার খ্যাত নাকি? নীরা, হিরো আলমও হয়ে থাকে স্টাইলিশ। এসব হিরো আলম কত দেখলাম। নীরা, কাউকে আমাকে নিয়ে কিছু বলতে বারণ কর। আমি কিছু বলিনি। শুরু হয়ে গেল তোদের ঝগড়া। ভাইয়া তোরা আদৌ এক বাপের ছেলে তো? আমি তো উড়ে আসছিলাম, তাই না? হয়তো। চুপ, তিশা আসছে, তাকাও ওদিকে। নীরার কথা শুনে সবাই পেছনে তাকায়। তিশা শার্ট, জিন্স এগুলো পরেই আসে। চুলগুলো স্টাইল করে বাঁধা, ঠোঁটে লিপস্টিক দেয়া, বেশ সেজেছে সে। রানা রাগি চোখে তাকায় তিশার দিকে। তিশা রানার দিকে তাকিয়ে একটু হাসলো। রানা তিশার কাছে যাওয়ার জন্য এগিয়ে যেতে থাকে, কিন্তু পরক্ষণেই তার মনে পড়ে তিশার শর্তের কথা, তাই সে পিছিয়ে আসে। ওদিকে জিসান তিশার শরীর অবলোকন করতে থাকে। জিসান ক্যামেরা হাতে নিল, তিশার দিকে ধরে কয়েকটা ছবি তুলে নিল সে। জিসান তিশাকে ভালোবাসে, তবে অতটাও না যতটা রানা ভালোবাসে। জিসানের ভালোবাসার উদ্দেশ্য খারাপ। বিয়ের আগেই তিশাকে কাছে পেতে চায়। আর রানার ভালোবাসার বিশালতা অনেক। উদ্দেশ্যহীন ভালোবাসা রানার, তবে রানা অনেক হ্যাপি। তিশাকে সে পেয়ে গেছে, সময়ের অপেক্ষা মাত্র। আর তিশা, সে ভালোবাসা নিয়ে গেম খেলতেই ভালোবাসে। তিশা নীরার পাশে এসে দাঁড়ালো। সবাই এক এক করে রেডি হয়ে উঠোনে জড়ো হয়। নীরা তিশার ড্রেসের অবস্থা দেখে বলে, কি ধরনের ড্রেস এগুলো? চেঞ্জ কর যা। চুপ, তোর রানা বলে সালোয়ার পরতে, কি যখনও পছন্দ তোর ভাইয়ের। অথচ জিসান দেখ, আমাকে বলে আমার যেটা ভালো লাগে সেটাই পরতে। দেখছিস কত ভালোবাসে, কোনো অধিকার নেই। কিন্তু রানা শুরুতেই এটা করো না সেটা করো না, উফ ভালো লাগে না। শোন, যে তোকে ভালোবাসবে সে কখনো তোর খারাপ চাইবে না, তাই ভালো খারাপ সব দিক ঠিক রেখে সে অধিকার দেখাবে। চুপ কর ভাই, আমি আমার মতো, জিসান আছে তো। ওরকম খ্যাত বাজে চয়েস মার্কা ছেলের আমার কোনো দরকার নেই। আমি তো শুধু একটু মজা নেব। হয়েছে, চল এবার। নীরা তিশার হাত ধরে টেনে গাড়ির দিকে নিয়ে যেতে থাকে। রানা আর জিসান তিশার দিকে তাকিয়ে থাকে। তিশা রানাকে মন থেকে পাত্তা দেয় না, কিন্তু রানা এটা বুঝতেও পারে না। রানা তো হাবাগোবা একটি ছেলে। তিশা ঠিক এই বিষয়টাই নিয়ে রানার ওপর ভালোবাসার মাইন্ড গেম খেলছে। বেচারা রানা, সে না জেনেই কষ্টের চরম সাগরে পড়তে যাচ্ছে। সাইফ হসপিটালের বিছানায় শুয়ে আছে। না খেয়ে থাকার ফলে অসুস্থ হয়ে পড়ে, তবে সারাটা সময় সে তিশার কথা ভেবেছে। বেশ তো ঠিক ছিল রেস্টুরেন্ট থেকে বেরিয়ে কিছু সময়, কিন্তু তিশা ফোন দিয়ে সাইফকে শুনিয়ে নীরাকে যা যা বলে তা শুনে সাইফ যেন আরও উন্মাদ হয়ে যায়। তিশা তো ফোন ইচ্ছে করে সাইফকে দিয়েছিল। সাইফ বেচারা তো জানে না তিশা তার সাথে কষ্টের মাইন্ড গেম খেলেছে, আর তার চক্করে সাইফ এখন হসপিটালে। তিশা তিশা করে যেন সে পাগল হয়ে যাচ্ছে। তার এখন একটাই উদ্দেশ্য, তিশাকে পেতে হবে। তিশাকে এখন পাওয়ার জন্য সবকিছু করতে পারবে। তিশার জন্য যদি কাউকে মারতে হয় তবুও সে প্রস্তুত। রহস্যময় যদি তিশার পাশে থাকে তবুও তাকে মারতে পারবে সাইফ। গাড়ি চলছে গ্রামের রাস্তার দিকে। রানা, রাতুল, ফারাদ একটি গাড়িতে, তিশার বাবা আর জিসান এক গাড়িতে, মেয়েরা সব আরেকটা গাড়িতে। এভাবে সবাই গ্রামের উদ্দেশ্যে বের হয়েছে।
1 ঘন্টা জার্নি শেষে গ্রামের রাস্তার শুরুর দিকে একটি বড় খাবারের দোকানের কাছে গাড়িগুলো এসে থামে। এখানকার খাবার অনেক উপাদেয়, সে জন্য কম বেশি সবাই এই রাস্তা দিয়ে গেলে ব্রেকফাস্ট নয়তো লাঞ্চ আর নয়তো ডিনার সেরে ফেলে। নীরার বাবা সামনের গাড়িতে, তিনি গাড়ি থামাতে বলেন। সবাই গাড়ি থেকে নামে। রেস্টুরেন্টের পাশেই একটা চা সিগারেটের দোকান। নীরা, তিশা আর অতসী গাড়ি থেকে নামে। নীরা ফোনে চ্যাটিং করতে ব্যস্ত, অতসী ফোন নিয়ে তিশার সাথে আড্ডা দিতে থাকে। রেস্টুরেন্টের পাশে চায়ের দোকানে বসেছিল 4 জন ছেলে, সজীব, রনি, নাহিদ আর শান্ত। রনি নামের ছেলেটা ছিল ওদের মধ্যে একটু লিডার গোছের। তিশাকে দেখেই সে বলে, মাম্মারা দেখ দেখ কি মাল রে, ইস ঝলসে গেলাম আমি, মালটাকে যদি কাছে পেতাম। চুপ কর, আমাদের দেখতে দে। ও মাম্মা, চোখ সরে না, মালটারে বাগে নিতে হবে রে। এত ভালো ড্রেস সবার পরা দরকার আমাদের জন্য। চল ওটারে নিয়ে যাওয়ার চেষ্টা করি। তিশা ওদের দিকে একবার তাকালো। তিশার মুখের দিকে তাকানোর থেকে ওরা তিশার শরীরের দিকে তাকাচ্ছে। আর এসবের জন্য রানা তাকে এমন ড্রেস পরতে বারণ করেছে, কিন্তু তিশা তো রানার কথা শুনবে না। রানা তিশাদের পেছনেই দাঁড়িয়েছিল। রানা ওই ছেলেগুলোর দিকে তাকিয়ে থাকে এক দৃষ্টিতে।